শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্স আয়োজিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের 22তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই পর্বটি বাহাস পর্ব, অর্থাৎ আজ আমরা একজন চলচ্চিত্র ব্যক্তিত্বের সঙ্গে তার চলচ্চিত্র ভাবনা, তার চলচ্চিত্র জীবন, তার চলচ্চিত্র স্বপ্ন নিয়ে কথা বলবো। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, তিনি চলচ্চিত্রকর তো বটেই, কিন্তু পাশাপাশি বহুবিধ প্রতিভা এবং পরিচয়ের অধিকারী। তিনি একাধারে কবি, চিত্রকর, আলোকচিত্রী, সঙ্গীত রচয়িতা, স্থপতি পেশাগতভাবে, এবং সর্বোপরি একজন স্বপ্নিক মানুষ। তিনি আমাদের সবার চেনা এনামুল করিম নির্ঝর। এনামুল করিম নির্ঝরের জন্ম 1962 সালে রাজশাহীতে, এবং তার বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের পাঠ সেখানেই, মূলত রাজশাহী ক্যাডেট কলেজে, এবং পরবর্তীকালে ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদে। এনামুল করিম নির্ঝর ছাত্রজীবন থেকেই শিল্পকলার প্রায় সকল মাধ্যমের সঙ্গেই সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার আলোকচিত্র এবং চিত্র প্রদর্শনী হয়েছে সেই ছাত্র জীবন থেকে শুরু করে, এবং অদ্যাবধি তিনি 11টির মতো প্রদর্শনী করেছেন আলোকচিত্র এবং চিত্রকলা মিলিয়ে। পাশাপাশি স্থপতি হিসাবে তার নানাবিধ নিরীক্ষার কথা জানা যায়। তিনি নীনা কাব্য নামক একটি স্থাপনায় বাংলা বর্ণমালার ব্যবহারে বেশ এক নতুন নন্দন নির্মাণ করেছিলেন। এছাড়া ঢাকা শহরের রেস্তোরাঁ সংস্কৃতিতেও তিনি প্রায় বিপ্লব এনেছিলেন তার নিজের মতো করে। তার পুরস্কারও তিনি পেয়েছেন। ভারত থেকে তিনি আর্কিটেক্ট অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে বার্জার এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন, আগা খান অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। তো এইসবের ছাড়া তার যে মূল পরিচয়, চলচ্চিত্রকার পরিচয়, সেটি মূলত শুরু হয় 2000 সালে। তিনি তখন কিছু কিছু ছোট ছবি, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য তাড়না, খেয়াল, কহেন, তখন, এবং আরেকটি তিনি, এটি তার শিক্ষাগুরু, আমাদের বাংলাদেশের আধুনিক স্থাপত্যকলার একেবারে পথিকৃৎ বলা যেতে পারে, স্বপ্নদ্রষ্টা মজরুল ইসলামের নিয়ে করা একটি প্রামাণ্যচিত্র, যেটি কোরিয়ার একটি উৎসবেও আমন্ত্রিত হয়ে গিয়েছিল। পূর্ণদৈর্ঘ্য ছবি নিয়ে তিনি মাঠে নামেন 2007 সালে। আহা তার প্রথম চলচ্চিত্র, এবং প্রথম চলচ্চিত্রেই তিনি বাজিমাত করেন। এটি জাতীয় পুরস্কার তো পাই, একাধিক জাতীয় পুরস্কার পায়। বিদেশেও বেশ কটা উৎসবে গিয়েছে, ভারতের দিল্লি, কলকাতা, পুনে, কায়রো, দুবাই, মিউনিক ইত্যাদি উৎসবে গিয়েছে, এবং বাংলাদেশ থেকে অস্কারের বিদেশি বিভাগের জন্য মনোনীত হয়েছিল। এরপর তিনি আরো একটি ছবি করেন 2009 সালে, নমুনা নামে, কিন্তু সেটি নানা প্রশাসনিক জটিলতার কারণে অদ্যাবধি আলোর মুখ দেখেনি। এখনো তিনি অনেকগুলো চলচ্চিত্র প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে ছিলেন। তিনি কিনোয়াই নামে একটি পত্রিকা প্রকাশনা করতেন একসময়। তো আজকে আমরা এই বর্ণাঢ্য মানুষটিরই কাহিনী শুনবো, মূলত চলচ্চিত্র অঙ্গনের কথা শুনবো, তার চলচ্চিত্র জীবনের গল্প, তার চলচ্চিত্র ভাবনা, তার চলচ্চিত্র স্বপ্ন সম্পর্কে। এবং প্রথমত আমাদের দুজনের সংলাপ, তারপর আমরা একটু মুক্ত আলোচনারও সুযোগ রেখেছি। এই জুমে যারা আসছেন তারাও তার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। এছাড়া আমাদের লাইভে, এটি ফেসবুক লাইভ, বিস্তারের লাইভ পেজেও সম্প্রচারিত হচ্ছে, সেখানেও আপনারা মন্তব্য করতে পারেন, এবং সেগুলোকে নিয়ে আমরা একটা আলোচনার সূত্রপাত করব। তো আমার সূচনা বক্তব্য এখানেই শেষ। আমি এবার বিস্তারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এনামুল করিম নির্ঝরকে আমাদের এই অন্তর্জাল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তাহলে শুরু করে দিই প্রথম প্রশ্ন দিয়েই, নাকি আপনি কোন একটা সূচনা মন্তব্য করতে চাচ্ছেন মনে হয়? হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি জি, হ্যাঁ, আমরা ভালোই আছি, ভালোই আছি। আচ্ছা, না আপনি, আমার মনে হয় যে স্যামকে কিছু না মনে করলে আপনি সম্বোধনটা আমার মনে হয় একটু ইনফর্মালি রাখেন, তাহলে আমার কথা বলতে খুব আনন্দ হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা তাহলে শুরুই করি, প্রশ্ন হিসেবে শুরু করি। আমরা যেটা করে থাকি, মানে আমরা একেবারে আমার শুরুতেই শুরুতে একটা কথা শুধু ছিল যে আমরা আজকে কেন কথা বলছি, এই বিষয়টা যদি যত দ্রুত মানে বোঝাপড়ায় আনতে পারি তত ভালো। হ্যাঁ, তো সেটা তুমি কি বলতে চাও?
না, আমার একটা কৌতূহল আছে কেন কথা বলছি, আমি তো জানি আপনি আমন্ত্রণ জানিয়েছেন। না, এটার একটা একেবারেই সাধারণ কারণ রয়েছে, যেটা আমাদের বিস্তার, যে আমাদের যে প্রতিষ্ঠানটি তো এটা এখন, আমি জানি, ওটা জানি। হ্যাঁ, এটা তো এখানে এখন আমি সেটা কেন, সক্রিয় নয়। তো আমরা প্রতি শনিবার, বিস্তারের একটা ঐতিহ্য, দীর্ঘ গত 5 বছরের ঐতিহ্য, আমরা প্রতি শনিবার চলচ্চিত্র প্রদর্শন করতাম এবং চলচ্চিত্রের এটা অনুষ্ঠান করতাম। ফলে আমরা সেই ধারাটি রক্ষা করছি, এক। দ্বিতীয়ত, এই সুযোগে আমরা এই অন্তর্জালের মাধ্যমে একটা সামনাসামনি যে মানুষগুলোকে পাচ্ছি, তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি, তাদের চিন্তা ভাবনার সঙ্গে পরিচিত হতে পারছি। এটার ভিতর দিয়ে আমাদের চলচ্চিত্র শিল্প, চলচ্চিত্রের অঙ্গন, সার্বিকভাবে আমাদের শিল্পাঙ্গনে একটা নতুন অভিযাত্রার সূচনা করা যায় কিনা, আমাদের চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানা, পারস্পরিক মত বিনিময়ের ভিতর দিয়ে কিছু উত্তরণের উপায় খোঁজা, এগুলোই মোটা দাগে আমাদের লক্ষ্য। বাহ, আপনি সবশেষে যেটা বলেন এটা তো খুবই চমৎকার উদ্যোগ। অবশ্যই, অবশ্যই আপনি শুরু করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, আমরা শুরু করছি তোমার চলচ্চিত্র জীবনের গোড়া গল্প শুনে। মূলত চলচ্চিত্র মাধ্যমটির প্রতি আগ্রহ তৈরি হলো কিভাবে, আগ্রহটা সূত্রপাত হলো কিভাবে, এবং এতটাই যে এক পর্যায়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবেই আত্মপ্রকাশ করলে এবং তার সঙ্গে অদ্যাবধি নিজেকে জড়িয়ে রেখেছো। তো সেই চলচ্চিত্রকার জীবনের যে গোড়ার গল্প, যে সূচনা পর্বের বয়ানটি, সেটা তোমার নিজের মুখেই শুনতে চাইছি আসলে। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমত আপনি যেটা বললেন যে কারণে যে একটা আপনি মানে দেশে ফিরে এসে যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, মানে সেই ব্যাপারে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানিয়ে রাখছি আপনাকে। কারণ একদম লেগে থাকা মানুষ তো আমাদের দেশে খুব কম আছে। আপনি একদম বহুমাত্রিক এই কর্মকাণ্ডের মধ্যে যেভাবে লেগে আছেন, এজন্য আপনাকে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আমি মনে করি বাংলাদেশে যারা বিশেষ করে এই চিন্তার কাজ, সংস্কৃতির কাজ যারা করেন, তাদের সবারই একই রকম অনুভূতি হওয়া দরকার। আপনি যে প্রশ্নটা করলেন সেটা আসলে আমি এই বয়সে এসে যে উত্তরটা দেব আর যখন শুরু করেছিলাম সেই দুটোর মধ্যে আসলে মিল পাবো না, খুবই স্বাভাবিকভাবে। কারণ আমরা আসলে বড় হলে মানে কায়দা করে কথা বলতে শিখে যাই, এবং সেটা আসলে আমার কাছে খুবই মানে মনে হয় যে সেটা এক ধরনের নিজের সাথে এক ধরনের প্রতারণা। তো এই জন্য আমার একটা বয়সের পরে আমি বারবারই চেষ্টা করছি যে আসলে সেই জায়গাটার মানুষটার সাথে যদি যতটা আমি যোগাযোগ সূত্র বা যোগাযোগ রাখতে পারি, তো সেইখান থেকে যদি বলি আপনাকে যে আসলে আমি যেখানে বড় হয়েছি এমন সংগ্রামের মধ্যে, সেখান থেকে আসলে খুব বড় কিছু করার স্বপ্নটা দেখার মতো পরিস্থিতি আসলে কি ছিল, সেটা একটা বিরাট প্রশ্ন। আমি যদি বলি সে সময় মফস্বলের কথা, তখন আমাদের আমাদের যে ধরনের প্র্যাকটিস ছিল, জীবনযাপন যা ছিল, সেখানে গিয়ে বড় হলে আমি কি হতে চাই, সেই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে খুব একটা গড়ে ওঠেনি। যে আসলে আমি এটা অভিভাবকদের দোষ দেব না। হয়তো তাদের চর্চার মধ্যে নেই যে কোন সন্তানের মধ্যে কি ধরনের সম্ভাবনা আছে এবং সে কোথায় যেতে পারে। সেটা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের রাষ্ট্রীয়ভাবে গড়ে ওঠেনি, পারিবারিকভাবেও জিনিসটা হয়নি। সো সেখান থেকে একান্তই ব্যক্তিগতভাবে আসলে কোনো অভিজ্ঞতা দিয়ে আমরা কখনো ভেবে নিই যে আমি কিভাবে মানে আমি আমার কথাগুলো বলবো। আমার কথাগুলো কি করে বলবো সেটার সাথে কিন্তু খেয়ে পরে বেঁচে থাকার যে চর্চা, অর্থাৎ পেশা চর্চার কোনো সম্পর্ক নাই আসলে। এবং যেটা একটা বিরাট রকম আমি মনে করি একটা সর্বনাশ জীবনের শুরুতেই। কারণ আমি যা করতে চাই, আমি যা ভাবতে চাই, আমি যেভাবে জীবন চালাতে চাই, সবটা যদি একসাথে করতে পারি, তবেই আমি জীবনে কিন্তু সফলভাবে কিছু কাজ করতে পারবো। আমি 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 যদি পেশাগতভাবে কাজ করি হয়তোবা এক ধরনের, চিন্তায় কাজ করি আরেক ধরনের, ভাবনায় আরেক ধরনের, আবার আড্ডা দিয়ে আরেকটা বিষয় নিয়ে, এটা আসলে নিজের একটা জীবনকে এত খন্ড জায়গায় চলে যায়, তখন আর কোন রকম মানে স্পৃহা মানে থাকার কথা নয়। তো সেখান থেকে যদি বলি আমি আপনাকে যে মূলত আমার একটা জিনিস কাজ করতো যে আমি এমন কোনো মাধ্যমে যাব যে মাধ্যমে গিয়ে সত্যি কথাটা বলা যাবে। অর্থাৎ আমি যে এখানে যখন আমার কেবল জ্ঞান হচ্ছে এবং একটু বড় জ্ঞানটা একটু প্রসারিত হচ্ছে, সেই সময়টা তো আমাদের মুক্তিযুদ্ধের ঠিক আগে দিয়ে, তখন দেখতাম যে আসলে আমাদের বিশেষ করে আমি দিনাজপুরে ছিলাম। দিনাজপুর শহরে যারা মানে আমার বাবা তো শিক্ষক ছিলেন, বাবার যারা ছাত্র ছিলেন, যারা রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাদেরকে খুব মানে মানে ভীষণ সৎসাহস নিয়ে জোরালোভাবে কথা বলতেন। আমার কাছে ওইটাই তখন মনে হতো সবচেয়ে বড় বড় ভূমিকা সমাজের প্রতি, আমার কাছে মনে হতো বড় কাজ মনে হতো আমার কাছে। বাকিদেরকে অতটা কিছু মনে হতো না। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে আমার মেমোরির মধ্যে তো 71 এর আমরা যেহেতু শরণার্থী ছিলাম এবং চলে যাওয়া ইন্ডিয়াতে, সবকিছু মিলিয়ে এই একটা ইমেজ তো থেকেই যায়। সেই ইমেজ থেকেই মানুষ কিন্তু আসলে ভাবতে শুরু করে আমি সে কি করবে। তো সিনেমা বানানোর ব্যাপারটা তো পুরোপুরি ছিল যে আসলে এমন একটা মাধ্যম, এবং সেই মাধ্যমে যারা কাজ করে, প্রথম থেকে আমাদের ছোটবেলায় ধারণা ছিল তারা ভালো মানুষ না, যারা ভালো না তারা সিনেমার কাজ করে। এবং এরকম একটা ছিল সোসাইটিতে। এবং ধরেন আমরা নায়ক নায়িকার নাম জানা মানে হচ্ছে যে এটা একটা অন্যায় মনে হতো, যে মানে মানে আমরা চিনি না, জানি না, জানতাম কিন্তু বলতাম না। এইভাবে একটা আমাদের কাছে কিন্তু একটা ওই পিন আপ বিষয় ছিল যে সিনেমা মানে এরকম একটা বিষয়। স্বাধীনতার পরবর্তী সময় এসে যখন
আমাদেরকে ওই যে বিভিন্ন সময় যখন আমাদের তখনকার রাষ্ট্রীয়ভাবে যে সব আমাদের সম্ভবত তথ্য মন্ত্রণালয় থেকে ওই প্রজেক্টের ওপেন স্পেসে যে ছবি দেখানো হতো সেইখান থেকে ছবি দেখা শুরু। তারপরে একটা সময় যখন প্রথম গুপি ক্যান ভাগাবান দেখলাম, বা ধরেন আমি বলবো যে একটা ছবি দেখেছিলাম ঠিক অপারেশন ডেডব্রেক মোস্ট প্রবাবলি দ্বিতীয় মহাযুদ্ধের পরে। ওই সময় মনে হয়েছিল যে আসলে আমি যে দৃশ্যগুলো দেখেছি আমি কিভাবে বলতে পারি, কোন কোন প্রক্রিয়ায় বলা সম্ভব, এবং সেইটার করতে গিয়ে হয়তো কোনোভাবে মাথায় পোকাটা ঢুকে গিয়েছিল, এবং পোকাটা ঢুকতে ঢুকতে এমন জায়গায় চলে গিয়েছিল যে হয় আমি থিয়েটারে যাবো না সিনেমায় যাবো, যেখানে পারফর্ম করতে পারবো, কারণ সরাসরি বলতে পারবো না। কারণ এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি মনে করি যে আসলে যাদের যারা মানে এমন পরিবেশে বড় হয় যেখান থেকে আসলে নিজের চিন্তা চিন্তা চর্চা যেটাকে বলবো আমি, সেখান থেকে আসলে যেটা হয় যে আসলে আমি কি রাজনীতিতে যাব নাকি যাব না, এরকম একটা ব্যাপার আসে। যারা যারা সামাজিকভাবে একটু সচেতন থাকে তাদের মাথায় কিন্তু এই জিনিসটা ঢুকে যায় ছোটবেলাতে। কারণ বিপ্লব ঘটাতে চাওয়াটা একটা অনেক স্বাভাবিক প্রক্রিয়া মনে হয়, যেটা মনে আসতেই পারে ওই সময়। তো সেখান থেকে যখন মনে হয় যে আমি সরাসরি রাজনীতিতে যাব না, তাহলে আমি অন্য কিভাবে কাজ করতে পারি, তখন মনে হচ্ছে থিয়েটার বা সিনেমাতে যাব। এইভাবে পোকাটা ঢুকেছে। পরবর্তীতে ধরেন একটা সময় গিয়ে যখন মনে হয়েছে যে আসলে এটাই তো মানে এটাই মনে হয় আমার জায়গা। এভাবে চলে এসছে আমার মনে হয়। আসলে আর এর বাইরে সুনির্দিষ্ট আমার আচ্ছা। কোনো কিছু মনে নেই। না, না, অনেকটুকুই জানা গেল। তো এরপর যে আমি যে কটা ছবির কথা বলেছি, এগুলো শুধু নামগুলো আমি সংগ্রহ করেছি উইকিপিডিয়া থেকে। আহা আমি নিজে দেখেছি, নমুনা তো দেখার সুযোগ আরো হয়নি। এই ছবিগুলো সম্পর্কে যদি আরো একটু বিশদে জানাতেন, বিষয়বস্তুগুলো কি, কেন এগুলো করার সিদ্ধান্ত আমি হয়েছিল, তার সেটা আসছি। প্রতিক্রিয়া কি এই যে ছিল? সিনেমায় যখন আমি ঢুকবো মানে হুম, সিনেমায় হুম। ঢুকবো কথাটা বলাটা খুব মানে খারাপ শোনালো আসলে। যখন আমি সিনেমার ব্যাপারে আগ্রহী হলাম এবং ঢাকা শহরে আসলাম, তারপরে ফিল্ম সোসাইটিতে যখন গেলাম, এখানে কিছু কথা বলাটা খুব জরুরি মনে হয় আমার কাছে। আমার কাছে ভালো লাগেনি যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের দেশের বুদ্ধিবৃত্তির মানুষের ভন্ডামোটা ভালো লাগেনি একদম। কারণ আমি তো মানে আর্কিটেকচার পড়তে যখন শুরু করলাম, তখন মূলত আমার যোগাযোগ ছিল সাহিত্যের মানুষদের সাথে। আমি বেলাল ভাইয়ের কিছুটা আহ্বানই বলা যায়, ঢাকাতে আসতে উৎসাহী হয়েছিলাম, যে তখন কবিতা লেখার জন্য একদম জীবন দিয়ে দেবে এরকম একটা ব্যাপার ছিল আসলে। তো সিনেমা নিয়ে তখন পোকাটা ছিল মাথায়, কিন্তু সেটা আমার মনে হয় পিন্টু ভাই একটা পত্রিকা বের করতেন চট্টগ্রাম থেকে, এবং সেটা আমি কিনেছিলাম রাজশাহী শহর, তখন ঢাকা শহরে আসেনি। তো ওনাকে চিঠি লিখেছিলাম, উনি চমৎকার করে উত্তর দিয়েছিলেন, এবং সেটা আমার খুব মানে এখনো মনে আছে যে খুব ভীষণ মানে ভালো লেগেছিল ওই সময়। আসার পরে যখন ফিল্ম সোসাইটির সাথে একটু একটু করে জড়িত হতে শুরু করলাম, এবং বিশেষ করে আমাদের ৮০ দশকের মাঝখানে যখন আমি সচিত্র সন্ধানীতে কাজ করতাম, এবং সিনেমার পাতাতে আমাকে আমাকে লিখতে দেওয়া হতো, এবং ওইটা দিয়ে আমার মানে আমি ঢুকলাম কেবল আসলে বলা যায় সিনেমার মধ্যে। তো ওই সময় যে আমাদের এই যে শর্ট ফিল্ম এবং বড় ছবি, ভালো ছবি, খারাপ ছবি, যে নানান যে বিভাজন প্রক্রিয়াটা শুরু হলো, এই বিষয়টা একেবারে আমার কাছে মনে হচ্ছে ভীষণ সর্বনাশের শুরু হলো কেবল। তার আগে কিন্তু বিভাজনটা ছিল না। আমরা ৭০ দশকে যেসব বাংলাদেশের ছবি হতো, মানুষ নিজেরাই ঠিক করে নিত কোনটা ভালো ছবি, কোনটা খারাপ ছবি। আমি আমি বলার কে? সো ওই সময় যারা ইভেন পত্র-পত্রিকায় যারা লিখতেন, তারাও জানতেন যে ঠিক আছে ভিনদেশী ছবি আসে, কোন হলে ভিনদেশী ছবি চলে, দেশি ছবি কোনটা চলে। সো এফডিসি ছিল সবকিছুর কেন্দ্রবিন্দু। সেখান থেকে অবশ্যই বিকল্প জিনিস হতেই পারে। বিকল্প মানে এই নয় যে আমি ওই যে আমাদের দেশে একটা মানুষের মধ্যে একটা বিষয় আছে না, যে জাজমেন্টাল হয়ে যাওয়া। মানে আগে থেকেই একটা জিনিস ঠিক করে ফেলা। তো সেই আমি মনে করি ওইরকম একটা সর্বনাশের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে একটা নানান রকম শাখা-প্রশাখা তৈরি হয়ে গেল। ৮০ দশকের পরে ৯০ দশকে এসে তখন তো পরিষ্কার হয়ে গেল একেবারে জীবন ঘনিষ্ঠ ছবি আর ওই পপুলার ছবি, কাট পিসের ছবি, এই ছবি অনেক রকম ভাগ হয়ে গেল, এবং আস্তে, আস্তে শক্তিগুলো কমতে শুরু করলো। তো সেই সময় যখন আমার মনে হলো যে আসলে ৯০ দশকের শেষ দিকে, তখন ১ম আসলে অ্যা চিন্তা আসে যে আমি ছবিটা বানিয়ে ফেলবো। কারণ আসলে একটা রাস্তা বের করতে হবে যে আসলে এইভাবে তো এত বিভাজনের মধ্যে কিভাবে কাজ হবে? তো সেই সময় ছবি করার জন্য আসলে এতটাই শৌখিন মানে তখন মানে উন্মাদনাটা এমন মানে স্তরের ছিল যে আমি একটা মুভি ক্যামেরা পর্যন্ত কিনে ফেললাম। কেনার পরে যখন ছবিটার বিষয়বস্তু আমি বললাম রুবেল ভাইকে, আ আমার মানে আমাদের স্থপতি প্রয়াত রুবেল ভাইকে বললাম, কবি রুবেল ভাইকে। উনি বললেন, "অসম্ভব, এই ছবির আইডিয়া তুমি এটা ছবি বানাতে পারবে না এটা।" ছবিটার বিষয় ছিল আসলে কোন ছবিটার কথা আ বলছেন? তাড়না? তাড়নার কথা বলছেন? না, তখন ওটা ফিকশন ছবি ছিল। এটা ধরেন আমি 88 এর কথা বলছি। তখন কারণ তার আগে আমি বিটিভিতে তখন একটা আচ্ছা, ম্যাগাজিনেশন করতাম। আচ্ছা। এবং ওই ম্যাগাজিনেশন করতে গিয়ে আমি কিন্তু তখন অ্যানিমেশন ছবির একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমার অলরেডি। এবং এবং এই যে আটকে দেয়, মানে হুম, কথা বলতে গেলে বা ইনডাইরেক্টলি কথা বলতে গেলেও কোন বিষয়গুলোকে বলা যাবে, বলা যাবে না। হুম, হুম। তখনও তো আমি ছাত্র। সো এগুলো নিয়ে এক ধরনের কিছুটা জ্ঞান হচ্ছে। সো ওই সময় একটা ছবি বানানোর চিন্তা করলাম। সেই ছবিটার নাম ছিল 'কাঁটা'।
আচ্ছা। এবং সেটা ছিল আসলে বঙ্গবন্ধুর ৭৫ হত্যাকাণ্ড এবং ওই তার আগের মানে ৭০ দশকের ৩ টে হত্যাকাণ্ড নিয়ে মূলত। সো ওই ছবিটা করার জন্য চিন্তা করলাম, তখন আমাকে রুবেল ভাই বললেন যে, "এটা তুমি ছবিতে তোমার রিলিজ দেবে না। তুমি এটা কার কাছে যাবে তুমি? এটা কে তোমাকে সমর্থন দেবে?" হুম। তখন আমি বললাম যে, "কেন আমাদের দেশের বুদ্ধিজীবীরা দিবে? তারা আমাকে সমর্থন দেবে। তুমি চেনো ওদেরকে?" বলল, "চিনি না। তো আমি চিনে নেব।" তো তখন করলাম কি, এই গল্পটা একটু বলা দরকার। কারণ আমি আমি মনে করি আমাদের তরুণরা যদি পরবর্তীতে শোনে, কারণ এগুলো না বলা কথাগুলো না বলতে, বলতে না বলাই থেকে যায়। এই হুম, সিনেমার পিছনের গল্পগুলো অনেক ইন্টারেস্টিং। তো ওই সময় আমার একটা প্ল্যান ছিল যে আমি ছবি যদি কখনো করি, আমি নিজের টাকায় ছবি করব। এটা একটা মানে আমার মনে হচ্ছে স্বাধীন যদি দেশের মানুষ হয়েই থাকি, আমার যেটুকু বাজেট, আমার যেটুকু পারবো আমি নিজেকে করতে হবে। আমি প্রতি আপনি 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 আমি একটু বলে রাখি, আহা ছবিটা করার জন্য অলমোস্ট আমি বলা যায় ১৬ বছর টাকা জমিয়েছি কিন্তু। হুম, 16 জি। ইয়ার। একটা ক্যামেরা কেনার জন্য প্রায় একদম। আমি ৭ বছর জমিয়েছি। হ্যাঁ, টাকা জমিয়েছি। সো ওই সময় যখন ছবিটা করার চিন্তা করলাম এবং উনি যখন বললেন বুদ্ধিজীবীদের কথা, আমি সবার বাড়ি, বাড়ি যাওয়া শুরু করলাম এবং একটা আইডিয়া বের করলাম যে আমি সবার চোখের ছবি তুলবো এবং সন্ধানীর সাথে আমি এক ধরনের সন্ধি করলাম যে আমাদের দেশের বুদ্ধিজীবীগণ একদিন সবাই মরণোত্তর চক্ষুদান করবেন। আমি ১০০ জনের ছবি তুলতে যে মানে ১০০ জন মানে বাসায় গেলাম, যাওয়ার পরে আমি মোটামুটি একটা ভীষণ হতাশ হয়ে প্ল্যান করলাম যে দেশে থাকবো না। হুম, এদেশে থাকা আমার দরকার নেই কোনো। হ্যাঁ? কিছু করতে পারব না। এবং তখন এই ছবির সমস্ত স্বপ্নভঙ্গ হয়ে গেল। ছবি আর হলো না। হুম, আবার আমি আমার নিজের প্রফেশনে চলে গেলাম। মনে হলো যে আসলে চিন্তাটাকে কাজে লাগানোটাই বড় কথা এবং ততদিনে আসলে আমাদের ছবির ইন্ডাস্ট্রি বলি, যাই বলি না কেন, একটা অদ্ভুত জায়গায় চলে গিয়েছে অলরেডি তখন। কারণ একটা জিনিস বুঝতে হবে যে আসলে ইন্ডাস্ট্রি মানে কি, আমার এইটার উপর বেস করে তো কিছু মানুষ খেয়ে পরে বেঁচে থাকে। তাদের তো বিকল্প কোনো কিছু করার তো উপায় নেই আসলে। সো সেই দায়িত্বটা শুধু সরকারের কেন হবে? সরকার তো একটা মানে তাদের একটা আ মা চিন্তা থাকবে। কিন্তু তারপরেও আমি মনে করি যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের দায়িত্বটা অনেক বড় কিন্তু, হ্যাঁ? তো সেইখান থেকে আমি যখন আবার শুরু করলাম, তখন আমার মনে হয়েছে যে আসলে আমি কি প্রসেস এ ঢুকবো? মানে আমি কি প্রক্রিয়াতে আমি সিনেমা বানাতে শুরু করব? আমি কি বিষয় নিয়ে ছবি বানাবো? তো তখন আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা কাজ করি। আমাদের যে আমাদের মানে অ্যা অ্যা যে ঘটনাগুলো ঘটে যায়, তাড়না যে করলাম, ওই সময় ছিল যে আসলে ওই সময় অ্যা আমাদের পয়লা বৈশাখের যে বোমাবর্ষণ হলো রমনার বটমূলে। এই যে ঘটনাগুলো ঘটে, ঘটনাগুলো ঘটার পরে আসলে প্রতিক্রিয়া কি হয়? হয়তো কয়েকদিন নিউজ পেপারে থাকে এবং তারপরে আর কোনো কিছু সবাই ভুলে যায় আস্তে, আস্তে। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আমি একটা কাজ করি। আমি এক ধরনের ছবি বানানো শুরু করি যেটা দিয়ে ডিসকাশন হতে পারে। তো পরবর্তীতে আমি এই আমাদের আ ৩ টে ছবি করেছিলাম ওই সময়। মানুষ কয়টা আসছে? ৩ টা ছবি, ৩ টা ডকুমেন্টারি টাইপের। এটা নিয়ে আমরা একটা ডিসকাশন এ ঢুকলাম ইয়াং ফিল্ম মেকার, সমাজ নিয়ে যারা চিন্তা করেন সবাইকে নিয়ে। এবং এই প্রক্রিয়াটা খুব পছন্দ হয়েছিল আমার কাছে। যে এটা হতে পারে যে আমরা একটা বিষয় নিয়ে কাজটা করলাম, ছবিটাও থেকে গেল এবং তার সাথে সেই আলোচনাটা থাকলো এবং সেই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই হিসাবেই কিন্তু আহা প্রসঙ্গটা আসা। কারণ সেই সময় কিন্তু আমাদের এই যে রিয়েল এস্টেট কালচার এর শুরু, তখন চট্টগ্রামে কাজ করছি। আমাদের এই যে আপনাদের ওখানে সব রিয়েল এস্টেটের বিভিন্ন প্রজেক্ট হচ্ছে। বুঝতে পারছি যে আসলে কোন দিকে যাচ্ছে বিষয়টা। এই সব মিলিয়ে টিলিয়ে একসময় আমি এতে যাই এবং গিয়ে দেখি যে আসলে আ একটা পুরনো বাড়িকে পাই। ফটোগ্রাফি করতে গিয়েছিলাম। গল্পটা কিছুটা মাথায় ছিলই। আমার মূলত ছবি করার ইচ্ছা ওই সময় ছিল না। আমি বাড়িটা বাঁচানোর জন্যে তখন আমি আমার ওই সময় যারা ছিলেন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অনুরোধ করলাম যে, "এটাকে কোনোভাবে রেখে দেওয়া যায় কিনা? এই বাড়িটা থাকুক এবং এখানে একটা কমিউনিটি সেন্টার হোক বা অন্য যেকোনো জিনিস হতে পারে। ওই মালিককে অন্য জায়গায় দিয়ে দেওয়া হোক।" বহু চেষ্টা করে যখন কারো কোনো মানে উৎসাহ দেখলাম না, ওই আবার ছবি তোলার পরে হতাশা যে কারো মধ্যে তেমন কোনো উৎসাহ নেই। ওটা মানে কি থাকলে কি না থাকলে কি। মানিকবাবুর বাড়ি নামে পরিচিত ছিল। তখন আমি রাতারাতি সিদ্ধান্ত নিলাম, আর কিছু করতে পারি না মানে না হোক, আমি অন্ততপক্ষে একটা ছবিটা বানিয়ে ফেলি। কারণ তাহলে বাড়িটা থেকে যাবে হয়তোবা। অথবা এই বিষয়টা বলে ফেলি। এবং সবকিছু মিলিয়ে টিলিয়ে আমি বলব যে আসলে আমি মুভি ক্যামেরা দেখার অভিজ্ঞতাও ছিল না আমার। মানে কিছু না জেনেই বলা যায় মোটামুটি ১ মাসের প্রিপারেশন এবং এই যে জমানো টাকাটা যে ছিল, সব নিয়ে আমি ছবিটা বানিয়ে ফেললাম। সো আমি বলব না যে খুব পরিকল্পিতভাবে ছবি বানানোর প্রক্রিয়াটা পরিকল্পিত ছিল না। কিন্তু মাধ্যমটার প্রতি একটা আলাদা আস্থা, মাধ্যমটার প্রতি আলাদা একটা অনুরাগ, ভালোবাসা সবটা ছিলই। সেইভাবেই কিন্তু ঢুকে পড়া এবং সেটাই এখন পর্যন্ত আছে আসলে। আমি খুব আচ্ছা। লম্বা করে বললাম, সরি। না, 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 এটা আমাদের জানার খুব দরকার ছিল আসলে। গোড়ার গল্পগুলো অনেক সময় কিন্তু আসলে আমাদের ভবিষ্যতের জি, পথটাকে জি। নির্ধারণ করে দেয় আরকি। আচ্ছা, তো এর মধ্যে তো অনেক দিন চলে গেল। নিজে ছবি বানালেন, এখনো বানাচ্ছেন, বাইরের ছবি দেখেছেন, দেশের চলচ্চিত্র পরিমণ্ডলের সঙ্গেও এক ধরনের যোগসূত্র ওঠাবসা হয়েছে। আ আমাদের বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র
কোথায় দাঁড়িয়ে আছে, এর অবস্থান সম্পর্কে আপনার নিজের দৃষ্টিতে একটা ব্যক্তিগত মূল্যায়ন কি পেতে পারি? আসলে সাহেব, আমি আসলে সত্যি কথা মূল্যায়নের দিকে যাব না। যাব না আচ্ছা। এইজন্যই কারণ এটা হুম, খুব জানা বিষয়। হুম, হুম, কারণ আমরা জানি সবকিছু মিলিয়ে যে আসলে এটা একটা তো মানে খুব আমরা মুক্ত চিন্তার কথা বলি, মুক্ত বাজারের কথা বলি, মুক্ত আকাশের কথা বলি। আসলে আমরা সবাই জানি যে আসলে যে বিস্ময়টা ছিল একসময় যে একটা মানে স্থির ছবিকে চলমান দেখার যে একটা ম্যাজিক্যাল যে একটা অভিজ্ঞতা আমরা দেখতাম যেটা সেটা তো চলে গেছে অনেক আগেই। যখন আমরা মানে ভিডিও ক্যাসেট নিয়ে এসে আমরা ছবি দেখতাম, তারপরে ডিভিডি দেখলাম। এখন তো এতই সহজ যে যখন তখন যেকোনো ভাবেই আমি দেখতে পারি। আমার হাতের ফোনেই দেখতে পারি। এই অবস্থাতে আমরা কিভাবে সেই মাধ্যমটাকে ব্যবহার করছি বা সেই মাধ্যমটাকে কাজে লাগাচ্ছি সেটা ইম্পোর্টেন্ট। আর আমার যেহেতু উৎসাহটা শুধুমাত্র একটা বিষয় নিয়ে নয়, সামগ্রিক বিষয় নিয়ে, সেখানে আমার কাছে আলাদা করে কোনটাই মনে হয় না। আর্কিটেকচার বলি, ফিল্ম বলি, মিউজিক বলি সবটাকে মিলিয়ে যেহেতু আমি কাজ করার চেষ্টা করছি এখন, সেই জায়গা থেকে আহা করার পরে আমি যখন বাস্তবতাটা দেখলাম, আমি খুব কথাটাকে খুবই আমি পরিষ্কার করে বলতে চাই। কারণ আমার যেহেতু স্থপতি হিসেবে একটা অবস্থান ছিল এবং নিজের অর্থে আমি ছবিটা করেছি। যেভাবে আমাকে পরবর্তীতে যখন আমি কার কাছে যাব ছবিটা নিয়ে? ছবিটা রিলিজ করব কোথায়? আমি যখন ছবি রিলিজের প্রশ্ন নিয়ে গেলাম, তখন আমাকে ছবিটা একটা বলা যায় আমাকে মানে লস দিয়ে ছবিটা বিক্রি করে দিতে হলো ইমপ্রেসের কাছে। তারা ছবিটার নাম কিচ্ছু না করে, কোন কন্ট্রাক্ট সাইন করতে আমি বারবার করে তাদেরকে রিকোয়েস্ট করলাম। যে আপনারা একটা কন্ট্রাক্ট সাইন করেন। আমি ফেস্টিভ্যালে দিব আমি। বাইরে সবকিছু পাঠান। আপনারা দেশি জিনিসটা নিয়ে নেন। এটা আমার নিতান্তই আমার বোকামো এবং হয়ে গেল সেটা তাদের ছবি হয়ে গেল। যে ছবিটা নিয়ে এতদিন যুদ্ধ করে টাকা জমিয়ে একটা করলাম, তার জন্য একটা বেশ অর্ধেক টাকা লস দিতে হচ্ছিল আমাকে। এবং আমি রিসেন্টলি সাগর ভাইকে রিকোয়েস্ট করলাম যে আপনারা দিয়ে দেন বলে আমাদের নামে যে সেন্সর হয়ে গেছে। আপনারা তো সব জানবেন তাহলে। আপনাদের জেনেই জিনিসটা করলেন। সো এই যে পরিস্থিতির কথা বলছেন, আমরা কাকে বলবো? আমরা সত্যিকার অর্থে এইখানে আমাদের দেশে এখন স্ববিরোধী মানুষ বলতে যেটা বুঝি আমি যে আসলে আসলে এগুলো কথা বলতে গেলে ভীষণ আবেগ চলে আসে। কারণ আমার জীবনের ১ম ছবি। সেই ছবিটার বিষয়বস্তু ছিল আজকের বাস্তবতা যদি বলি, আমি আমার সম্পর্কের বাস্তবতা বলি, শহরের বাস্তবতা বলি, সবকিছু মিলিয়ে মানে একটা মৌলিক ছবি একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের যা হতে পারে, মানে আমার নিজের ছবির অনেক দুর্বলতা থাকতে পারে। ওই সময়ের ছবি হিসাবে কিন্তু যে গল্পটা বলেছিলাম, সেটা এখনকার সময়ের জন্য কিন্তু অনেক জরুরি বিষয়। আমি ছবিটা দেখাতে চাইলেও মানে ধরেন এখন আমি যদি বলি ছবিটা আমি কোনো একটা ভালো মাধ্যমে দিতে চাই, আমি পারছি না কিন্তু। তো তাহলে অন্যরা কি করবে? যার আসলে কোনো উপায় নেই অন্য কোনো কাজ করে। তাদের তো একেবারে মানে দাস হয়ে কাজ করতে হচ্ছে। এই যে ধরেন তারা যে কাজটা করছে, আমি যে লিগ্যাল একটা নিবো, আমি যে একটা লিগ্যাল অ্যাকশন নিবো কারো বিরুদ্ধে, প্রত্যেক সব তো পরিচিত মানুষ। আর এগুলো করে কি আমরা সময় কাটাবো? একটা আমি ছবি বানিয়ে কি অন্যায় করলাম আমি? তো এখানে প্রশ্নটা হচ্ছে যে আসলে আ আ মানে এই যে প্রযোজনার নামে বা ব্যবসার নামে যারা এই কাজটা করে, এটা আমি মনে করি বিশেষ করে এই ধরনের মানে কনটেন্ট নিয়ে যারা ব্যবসা করছে মানে তাদেরকে আসলে আমরা চিনি সবাইকে কিন্তু। কমপ্লিটলি তাদের প্র্যাকটিস আমরা জানি কিন্তু। কিন্তু আমরা মনে হয় কোন একটা জায়গায় হাত পা বাঁধা। তো সেইখান থেকে আমার মনে হয়েছিল যে আসলে এইখান থেকে বেরোনোর জন্য আসলে কি করা উচিত? সো ঘুরে ফিরে যেটা হচ্ছে আপনি যদি দেখেন যে আমাদের এটা নিয়ে আমি একটা মানে খুচরো কমেন্ট করতে চাই না। যেহেতু সুযোগ পেয়েছি কথাটা ঝেড়ে কাশতে চাই আমি। আপনি যদি অনুমতি দেন আমাকে। হুম, নিশ্চয়ই। হুম, ঝেড়ে কাশা দরকার। কারণ আপনি অবশ্যই। দেখেন হুম, আসলে হুম, আমরা তাত্ত্বিক আলোচনা কখন করব? যখন আমাদের কাজ করার সুযোগ হবে তখন। হুম, আমাদের তো এখন বাস্তবতার সাথে লড়াই করতে হচ্ছে। যেমন আমি হুম, আমার ছবির কথা বললাম। আমি সিউর যে অনেকের অবস্থা আমার চেয়ে অনেক খারাপ। সো আমি যেমন এটার জন্য লড়াই করে যাচ্ছি, উনার সাথে আমি রিকোয়েস্ট করতে থাকলে একসময় হয়তো আমাকে দেবেন না উনারা হয়তোবা। আমি কিন্তু চেয়েছি যে ঠিক আছে আমাকে অনলাইন রাইটটা আমাকে দিয়ে দেওয়া হোক। কিন্তু যেহেতু তাদের নাম দুটো আগেই লেখা থাকে যে উনাদেরই সবকিছু। উনারা পরিচালকের নামও কখনো দেন না। অনেক সময় দেখি যে আমি মাঝখানে দেখলাম কোথায় যেন দেখলাম যে আসলে ওই তার প্রযোজনা সংস্থার নাম দিয়ে ওরা বলে দেন যে অমুকের ছবি। হুম, হুম, এটা কে বানানোটা এগুলো কোনো হুম, ইস্যু হুম, না আসলে। হুম, হুম, সো আ প্রশ্নটা হচ্ছে যে আ আ আ কোথায় যাচ্ছি আমরা? তো সেই জায়গাটা থেকে যদি বলি আমি যেটা চেষ্টা করছি যে আমি ১ম ছবিটা করার পরে যখন ২য় ছবিটা করলাম, ২য় ছবিটা করলাম কারণ আমার মনে হয়েছে যে আমি প্রত্যেকটা অভিজ্ঞতা থেকে আমি গল্পে আসতে চাই। অভিজ্ঞতা থেকেই কথাটা বলতে চাই। ১ম টা ছিল আমি একটা মানে ওই সময় যেহেতু আমাদের শহরের একটা পরিবর্তন হচ্ছে। এই যে এখনো ভাঙাভাঙির কথা হচ্ছে। টিএসসি ভাঙবে না কমলাপুর ভাঙবে। একটা বাড়ি ওটা কার? মানিকবাবুটা কে? বা এটা আদৌ ভাঙলে কি হবে? না ভাঙলে কি রাখলেই বা কি হবে? কেন আমি কথা বলব না এটা নিয়ে? কেন আলোচনা করব না কেন? অর্থাৎ আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি সমাজকে এগিয়ে নিতে চাই, আমি শুধু অন্যকে দোষারোপ করলে তো পারব না। আমাদেরকে একটা কথা বলার জায়গা তৈরি করতে হবে। কথা বলার, আলোচনা করার একটা চমৎকার এটাকে বলব কালচার যদি বলি আমি বা চর্চা যদি বলি, সেই চর্চাটা শুরু করা অনেক আগেই আমাদের দরকার ছিল। সো ওইটা হলো না। পরবর্তীতে যখন আমি যে ছবিটা বানালাম সেটা ছিল একসময় আমাদের
একজন মন্ত্রী ছিলেন যিনি বলেন আল্লাহর মাল আল্লাহ দিয়েছে, আপনার মনে আছে কিনা জানি না, শিশু মারা যায়, হ্যাঁ, হ্যাঁ 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 ওই বিষয়টা নিয়ে ছবিটা করলাম কিন্তু, এবং সেই বিষয়টা ছবি করতে গিয়ে আমার কিন্তু অভিজ্ঞতা হলো কি, অনুদান প্রক্রিয়ার মধ্যে গেলাম আমি, যেটা আমার মানে ওই সময় ইচ্ছেও ছিল না, কিন্তু কিভাবে যেন দিয়ে দিলাম, অনুদান পেয়েও গেলাম, যেহেতু ন্যাশনাল আর্ট পেয়েছিলাম তখন। পাওয়ার পরে আমি দেখলাম যে আসলে ছবিটা বানিয়েছি, এবং বানানোর পরে আসলে এই যে আমাদের যে প্রসেস পুরো এসব করার, মানে আমাদের কিন্তু আলটিমেটলি অনুদানের প্রচুর ছবি বানানো হচ্ছে কিন্তু, কম না, কিন্তু বিনিয়োগ তো হচ্ছে, কিন্তু এটার ফলাফলটা কি হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেইটা করতে গিয়ে পরবর্তীতে যখন আমার ছবিটা বেশ কিছু অংশ কেটে দেওয়া হলো এবং অদ্ভুত সব যুক্তি দেখিয়ে, সেটা আমি কম্প্রোমাইজটা করিনি আসলে, সত্যি কথা আমি কাটিনি, মানে ওইভাবেই পড়ে আছে, এবং আমাকে বলে বলে দেওয়া হয়েছে ঠিক আছে এভাবে আমরা ছবি রিলিজ দিব না। তো এটা তো আমার দায়িত্ব নয়, আমার দায়িত্ব না এই জন্য, কারণ আমি তো অনুমোদন নিয়ে ছবি, কে সরকারি ছিল দ্যাট ইজ নট মাই, আমার তো এটা জানার বিষয় না। আমি রাষ্ট্র আমাকে, আমি অ্যাপ্লিকেশন করেছি, তারা আমাকে অনুমোদন দিয়েছে, তারপরে আমি ছবিটা আমি বানিয়েছি এবং যথাসময় জমা দিয়েছি, এবং ডলবি বাংলাদেশের প্রথম কিন্তু এটার অনুদানের ডলবি সাউন্ড, মানে ডলবি সারাউন্ড ইএক্স সাউন্ড ছবিটা কিন্তু মানে ওই মানে প্রযুক্তিটা ব্যবহার করেছি আমরা। করার পরে যখন বলা হয়েছে তখন আসলে এটা নিয়ে আর বলা হয়েছে। তো এই দুটো অভিজ্ঞতা হওয়ার পরে অনেকেই বলেছে আমাকে যে আপনি যে অনেক কিছু করতে পারতেন, ছবিটা বানাবো কেন, দরকারটা কি করার আমার ছবি বানানোর। কারণ আহা করার পরে আমি তো কোনো ভালো সমালোচনা করতে দেখিনি কাউকে, অর্থাৎ আমি আমার ওই 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 কালচারটা তৈরি হয়নি, অডিয়েন্স যে আমি পুরো বাংলাদেশে দেখাতেও পারিনি, আমার জেলা শহরে আমি দেখাতে পারিনি যেখানে বড় হয়েছি আমি। তো আলটিমেটলি আমি ছবিটা আমার করে আমি কেন করব, এত কষ্ট করে এত কিছু করে করার তো কোনো প্রয়োজন নেই এটা করার। সেই জায়গা থেকে আমার পরবর্তীতে একটা সময়ে যখন আমি আবার ভাবলাম যে ছবি করব, তখন প্রশ্ন আসলে যে ছবির প্রযোজকরা কে হবে, কে দেখবে এবং কি ছবি বানাবো, এই একটা বিষয় নিয়ে লম্বা একটা সময় পার করে দিয়েছি এবং একটা রাস্তা খুঁজে পেয়েছি, সেইটার মধ্যে ঢুকে গেছি এখন, অর্থাৎ একদম স্বাধীন প্রক্রিয়ায় আমার সীমাবদ্ধতার মধ্যে আমি কিভাবে ছবি বানাতে পারি, সেই একটা মানে সেরকম একটা একটা কমিটমেন্ট থেকে আসলে আমরা এই যে এই বছর যে আমাদের 9টা ছবি যে ঘোষণা দিয়েছিলাম, আচ্ছা আমরা সেই প্রসঙ্গে আসবো, একটু পরেই আসবো, কিন্তু আমি এটার সূত্র ধরেই বলছি যে স্বাধীন প্রক্রিয়ার কথা বলছেন, যত স্বাধীন ভাবে করা হোক না, শেষ পর্যন্ত তো ওই সেন্সর বোর্ডের কাছে যেতে হবে। হ্যাঁ, এবং সেন্সর বোর্ড বলানি কওয়ানি কারণে অকারণে কেটেও দেয়, হ্যাঁ, কাটতে বলে কেটে দেয়, আটকে রাখে ইত্যাদি আর কি। তা আমার গোড়ার প্রশ্ন, এই সেন্সর বোর্ড এই নামের মধ্যেই তো সেন্সরশিপের একটা ব্যাপার রয়েছে, এই নামে একটা প্রতিষ্ঠান আদৌ থাকার কোনো যৌক্তিকতা আছে কিনা? যদি না থাকে সেটাকে আমরা মেনে নিচ্ছি কেন? এবং আমি দেখেছি আমাদের অনেক চলচ্চিত্রকাররাই তাদের ছবিটা যখন সেন্সর থেকে ছাড় পায়, তারা সগৌরবে ঘোষণা দেয় যে সেন্সর থেকে আনকাট ছাড় পাওয়া গেল। মানে এটা একটা গর্বের বিষয় যে না, সেন্সর তার কাটেনি, আর মানে কাটাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল। তো এই এই সেন্সর বোর্ডের অস্তিত্বের যৌক্তিকতা এবং সেটাকে কিভাবে নতুন করে ঢেলে সাজিয়ে নতুন ভাবে নতুন নামে সেটাকে আবার রাখা যেতে পারে, তার কার্যকলাপ, তার নীতিমালা ইত্যাদিকে নতুন ভাবে লিখিত করে, সেই বিষয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে আদৌ, বা কি করা উচিত? নাহলে যে স্বাধীনভাবে ছবি বানালেন কিন্তু শেষ পর্যন্ত আবার যে সেই একই অবস্থা পুনরাবৃত্তি হবে না, তার কি নিশ্চয়তা? না, সেটা তো যাচ্ছে আমার এখনো, আমি যেহেতু ওই ছবিটা আমি এখনো মানে সমাধান করিনি, আমাকে তো সেন্সর দেওয়া হচ্ছে না কোনো ছবির, আমাকে তো বলে যাচ্ছে আমাকে ওই ছবির, কি অদ্ভুত ব্যাপার যে ওই ছবিটা অনুদানের ছবি, আমি বানিয়ে ঠিক মতো জমা দিলাম, ওনারা সেন্সর দিলেন না, এখন বলা হচ্ছে আমি যদি আমাকে বেশ কিছু টাকা ফেরত দিতে হবে তাহলে আমার ছবি নতুন করে আমি ছবি সেন্সর পাবো। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আপনি যে প্রশ্নটা করলেন, এটা তো আসলে সত্যি কথা, একটা ফিল্ম মেকার তো এটার উত্তর দিতে পারবে না আসলে। কারণটা কি? কারণ হচ্ছে দেখেন যে আসলে আমি তো চাইবো আমার ছবিটাকে সম্পূর্ণ যেভাবে বানিয়েছি সেভাবে দেখাতেই চাইবো, কিন্তু যারা সমাজের মাথা, তারা হয়তো বুঝবেন যে কোনটা কোন জায়গায় কোন জায়গায় নিয়ন্ত্রণ করা দরকার কি দরকার নেই। তো এটা আমি মনে করি সমাজবিদ যারা তাদের কাজ আসলে মূলত, যে আসলে সেন্সর কোথায় রাখবে কি রাখবে না। আমি ফিল্ম মেকার হিসেবে আমি বলতে চাইবই, আমি কোনো না কোনো রাস্তায় বলে ফেলবো, কারণ আমি যদি বলি আজকে অনেক আগের কথা আমার এখনো মনে পড়ছে যে যখন আমি প্রথম মোর্শেদ ভাইয়ের ইন্টারভিউ নিতে চাই, আমার আমাকে মালেকা আপা তখন অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন ওনার ইন্টারভিউ করার জন্য, অনেক আগে, আগামী যখন আটকে দিল, তখন কলকাতার একজন ফিল্ম মেকার ছিল দিলীপ রায় সম্ভবত নাম, উনি একটা ছবি বানিয়েছিলেন জ্বালা নামে। উনার স্টেটমেন্টটা পড়ে খুব মজা লেগেছিল যে জঙ্গলে গিয়ে দরকার হলে ছবি দেখাবো, কিন্তু বাস্তবে এটা সম্ভব? জঙ্গলে আমার দর্শক যাবে কোথায়? তা আবেগ থেকে অনেক কথা বলতেই পারি আমি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে সেন্সর প্রথা, অর্থাৎ দেশের যে আমাদের ওভারঅল যে মানে আমাদের পলিটিক্যাল সিস্টেম, যে গণতন্ত্র থাকবে কি থাকবে না, কোন জায়গায় থাকবে, কতটুকু নিয়ন্ত্রণ করবে না করবে, এটা তো আসলে আমি তো চাইবো আমি খোলামেলা একটা সোসাইটি চাইবো, আবার এটাও ঠিক যে এত খোলামেলা হলে পরে ওখানে স্বেচ্ছাচারিতা থাকে নানানভাবে, এই স্বেচ্ছাচারিতাকে কন্ট্রোল করার জন্য একটা ভারসাম্য দরকার। যে সেই বোঝাপড়াটা যদি থাকতো আমাদের, একটা স্বাধীন দেশের 50 বছর হয়ে গেল, এতদিন একটা বোঝাপড়া হলো না যে আমি
আমি অ্যাজ এ ফিল্ম মেকার, ঠিক আছে, আমি তো আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি ছবিটা বানাবো, এবং সেখানে কতটুকু নিয়ন্ত্রণ থাকবে কতটুকু থাকবে না, আমি তো চাইবো যে যেমন আমি নমুনা বানিয়েছি, নমুনা আমি তো চাইবো যে নমুনা ছবিটা পুরোপুরি হুম, হুম। ছেড়ে দেওয়া হোক। আমি যেখানে কাউকে আঘাত করার চেষ্টা করিনি, কিন্তু এটাকে আপনি যদি আমাকে বলেন, আমি তো চাইবো এটা, কিন্তু ওরা কি করবে না করবে এই দায়িত্ব আসলে তো ওদেরকে নিতে হবে, কারণ না, সবাই তো কিন্তু ফিল্ম এটা নিয়ে একটা সামাজিক বিতর্ক অন্তত শুরু হওয়া উচিত, এবং চলচ্চিত্র সংসদরা আছে, চলচ্চিত্র কর্মীরা রয়েছে, সমাজবিজ্ঞানী, বুদ্ধিজীবীরা, সবাই মিলে তো এটাকে আসলে অবশ্যই। আমি সামনে কিন্তু আনা উচিত, শুরুতেই তাই বললাম, না? হ্যাঁ, যে আমাদের আলোচনার, আমাদের ওই চর্চাটাই তো নেই। আমি বাড়ি রাখবো না ভেঙে ফেলবো, আমরা তো চাই না অন্য কারো হুম, কথা হুম, শুনতে। হুম, হুম। তো আপনি যেটা বলছেন তো অবশ্যই আমি মনে করি যে এটা আসলে আপনি যদি উদ্যোগটা নেন, যে এই বিষয় নিয়ে কথা বলার, যে আমরা ব্যক্তিগতভাবে যে কথাগুলো বলছি ব্যক্তিগত অভিজ্ঞতা বলতেই পারি, কিন্তু সামগ্রিকভাবে এই চর্চার জায়গায়, আলাপচারিতার জায়গাটাও যদি এমন হয় যে আমি কতটুকু, আমি কতটুকু শুনবো এবং কতটুকু হুম, হুম, বলবো, হুম, হুম। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। মানে আমি একই কথা প্রযোজ্য অনুদান প্রথা বিষয়। অনুদান নিয়েও তো প্রতি বছরই নানা ধরনের বিতর্ক, নানা ধরনের কথাবার্তা হয়। এই বছর তো রীতিমতো তুলকালাম কাণ্ড হয়ে গেল, একটা ছবিকে নিয়ে পরিচালককে গ্রেপ্তার পর্যন্ত করা হলো। তো ফলে হুম। এটা তো অনুদান প্রথাকে নিয়েও তো বোধহয় নতুন করে ভাবার দরকার আছে। সেই ক্ষেত্রে কি আপনার তোমার এখন নিজের কোনো ভাববেটা পরামর্শ কি? রয়েছে? না, হ্যাঁ, ভাববেটা কি? যেমন আমি নমুনা যখন করি তখন আমি জানি যে তখন এখানে ছিলেন আমাদের আ শিল্পীদের মধ্যে কেউ ছিলেন, এবং মানে আমি সৃজনশীল মানুষদের কেউ ছিলেন, নামটা নাইবা বললাম। কারণ উনারা চাচ্ছিলেন ঢেলে সাজাতে যেন অন্যরকম ছবি কিছু হয়। হুম, আমাকে বলা হয়েছে তুমি নিরীক্ষামূলক ছবি বানাও। একদম যা ভাল লাগে করে ফেলো। হুম, আমাকে কিন্তু এভাবে বলা হয়েছিল। তো আমি বললাম, ঠিক আছে, আমি কি করতে পারি? আমি কি পলিটিক্যাল স্যাটায়ার করতে পারি? বলছে সরাসরি বলছে, না সরাসরি না। কিন্তু আমি যেহেতু আমি উন্মাদে কাজ করতাম একসময়। সো আমার মনে হচ্ছিল যে ঠিক আছে আমি একটু খোঁচাটা মারি ভালো করে। কারণ এটাও তো একটা দরকার। বিকজ আপনি গণতন্ত্র নিয়ে চিৎকার করলে তো শুধু হবে না। আপনাকে তো সহ্য ক্ষমতা বাড়াতে হবে। হ্যাঁ, সহ্য ক্ষমতা আপনি বাড়াবেন কি করে? যদি অন্যদের কথা আপনি নাই শুনতে চান তাহলে কি করে হবে? এবং এই যে আমি মনে এটাও তো একটা বুদ্ধি চর্চা, যে আমি কিভাবে কোনখান থেকে খোঁচাটা মারবো, এবং সেটা খুব একটা মানে মানে কি বলবো এটাকে? আমি বলব যে কৌতুক বলব না। এটাকে উইটের বাংলাটা কি হবে? উইট। উইট, ব্যঙ্গ বিদ্রূপ কি নয়। বলে? বিদ্রূপ শুনলে আবার তো হ্যাঁ, খেপে যাবে। হ্যাঁ, হ্যাঁ, বিদ্রূপ হ্যাঁ, নয় আসলে, হ্যাঁ। সো কটাক্ষ নয়, বিদ্রূপ নয়, কৌতুক নয়। হুম, এটা হচ্ছে এক হুম, ধরনের ব্যঙ্গও নয়। হুম, এটা এটা হচ্ছে আমি আমার বাবা-মাকে নিয়েও বলতে পারি যে আমার একটা এক ধরনের রস ব- করলাম বলতে পারেন। বৌদ্ধিক মজা বা হ্যাঁ, বৌদ্ধিক রস, হ্যাঁ, এর বলতে পারেন। রস হুম, করলাম একটু। হুম, 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 হ্যাঁ, তো এই চর্চাটা তো দরকার। এই যে আমরা রামগুরুর ছানা হয়ে জীবন কাটিয়ে দিলাম আমরা, যে সবাই খুব সিরিয়াস এবং আমরা হাসতে জানি না। আমাদের কোনো এককালে গোপাল ভাঁড় জন্মেছিলেন, উনি যাওয়ার পরে আর সব শেষ। আর কিছু নেই আমাদের। যাই হোক। তো আমি ওইজন্য মনে হয় যে আসলে আপনি যে আলোচনার কথা বলছেন, আলোচনাটা খুবই জরুরি বিষয় এবং আন্তঃমাধ্যম হওয়া দরকার। কারণ আমি মনে করি আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি যেটা, যে চিন্তা করার ক্ষমতা বা আমাদের সাংস্কৃতিক শক্তি যতটুকু আছে, যদি এখনো আমরা বুঝি, একটা বিপুল জনশক্তির দেশে যদি আমাদের মাথাটাই না থাকে এবং সেটা ক্রিয়েটিভ মাথাটাই যদি না থাকে, তাহলে ভবিষ্যৎটা কি? আচ্ছা, এখানে একজন হাত তুলে রেখেছে শাওন। আমি শাওনকে বলছি লাখভেলকির, আমরা এই প্রশ্নোত্তরটা কিন্তু একটু পরে করি, হ্যাঁ? আমি সুযোগ দেব, তখন আমরা কথা বলবো আর কি, কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। হুম। নির্ঝরকে আমি পরে আসলে জানতে চাইছিলাম যে আমি আমাদের কি অনেক বেশি কথা বলছি? আমি না, একটু না, আর ঠিক আছে। সংক্ষেপে বললে। না, না, আমাদের সময় আছে, অসুবিধা নেই, সময় আছে। না, আমাদের আরো একটা সমস্যার কথা, এই যে ছবি, এই যে তুমি বলছিলে ছবি তো বানাচ্ছি, দেখাবো কোথায়? কিভাবে দেখাবো? আমার জেলা শহরে দেখাতে পারলাম না। তো এইটা একটা বড় সংকট। প্রদর্শন ব্যবস্থা এখন তো হল কমতে, কমতে একেবারে প্রায় শূন্যের পর্যায়ে চলে এসছে আরকি। এর মধ্যে একটা নতুন আশার আলো এসছে যে এখন ধরেন অনলাইনে অনেক স্ট্রিমিং প্ল্যাটফর্ম হচ্ছে, ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে, ইত্যাদি হচ্ছে। এই মাধ্যমটা সম্পর্কে কি তোমার জানাশোনা আছে কিনা, বা এর না, তবে সম্ভাবনা, আমি এর সংকট বিষয় ওটিটিতে কি? আসার হুম, আগে আমি একটু বলি, যেহেতু চট্টগ্রামের প্রতি আলাদা একটা ভালোবাসা আমার আছে, সেজন্য হুম, বলি যে আমি প্রথম ওশান সিটি বানাই। তখন আমার প্রথম মাথায় ছিল যে আমি সিনেমা হলটা সবার আগে করব। হুম, হুম। ওই যে আপনার জিসি মোড়ে। তো আমি ওটা আমি গেছি, পারলাম না। আমি গিয়েছিলাম সেখানে, এবং আমি একটা পারিনি। একটা পরবর্তীতে জায়গা, যখন এই একটা জায়গাও ছিল 9th ফ্লোরে ছবি হ্যাঁ, হ্যাঁ। ঘর বানানোর মতো। পরবর্তীতে পারলাম হচ্ছে আমি এই যে আপনার ফিনলে স্কয়ারে পেরেছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। যদি খুব ছোট, খুবই ছোট। ওটা খুবই আমাদেরই ছোট, করা খুব। প্রজেক্ট। হুম, হুম, খুবই ছোট, কিন্তু হ্যাঁ, তারপরে তো হয়েছে জিনিসটা, সেটা বড় কথা। এই যে ধরেন এই যে ব্যবসায়ীদের অনিশ্চয়তা, হুম, হুম, এটা তো বুঝতে হবে। আমি সবকিছু বাদ দিলাম। যে ধরেন আমি যখন ১ম শাহীন ভাইকে, উনার নাম শাহীন, মানে একে বলেছিলাম ওই যে আপনার ওশান সিটি, উনি কিন্তু চেয়েছিলেন, করতে হুম, চাননি তা কিন্তু না। হুম, বলে ছবি কে দিবে আমাকে? আমি হুম, হুম, কিভাবে চালাবো? এত সাবসিডি দিয়ে কিভাবে চালাবো? অর্থাৎ মানে ধরেন ব্যবসায়ীরা তো ব্যবসা বুঝবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সেখানে আমি ছবি আটকে রেখেছি। আমি ধরেন আমি হিন্দি ছবি সব জায়গায় দেখাচ্ছি। আমার দেশের প্রধান পত্র-পত্রিকায় যে দেশে ওই ছবি আনাই মানা, তাদের নায়ক-নায়িকাদের খবর নিয়ে ওরা ব্যস্ত থাকে। আমরা কি করলাম তার খবরও থাকে না কিন্তু।
প্রধান প্রধান, এবং ওনারা নাকি সবকিছু পাল্টে দেওয়ার কথা বলে। তাদের সমস্ত কালচার সবকিছু কিন্তু ওই মানে ধরেন মুম্বাইয়ের দিকে তাকিয়ে থাকে, যে মুম্বাইয়ের বলিউডের ছবি কি হচ্ছে না হচ্ছে এসব দিয়ে, নায়িকার ছবি না দিলে তাদের পত্রিকায় কাটতে হয় না। সো প্রশ্নটা হচ্ছে যে আসলে এটাতে একলা কারো কাজ না। যদি আমাদের এই কোভিড-19 মতো যে একটা মহামারী হয়েছে, সো এখানে আমাদের সবাইকে আমাদের সামগ্রিকভাবে একটা বোঝাপড়ার মধ্যে আসতে হবে, নাহলে আমরা বাঁচতে পারবো না। এরকম একটা ব্যাপার যদি হয়, যেটা 71 হয়েছিল, যে আমাদের দেশের স্বাধীনতা দরকার। সো ওইখানে যাদের একতা আনার দরকার ছিল তারা করেছে, যারা বিরোধিতা করেছে। আমি মনে করি প্রত্যেকটা সংকটের সময় আসলে একটা ইন্টারেস্ট গ্রুপ লাগে, একটা আগ্রহী দল লাগে। সেই আগ্রহী দল, সে আমাদের দেশে যে সিনেমার আগ্রহী দলটা তৈরি হতো, যে সর্বনাশটা করা হয়েছে, আমি সরাসরি বললাম যে 80 সাল থেকে যে আমাদের পাতি বুদ্ধিজীবীরা যেটা করেছে, ছবির বিভাজন করতে করতে করতে, ছোট ছবি, বড় ছবি, মুক্ত দৈর্ঘ্য, বিকল্প ধারা, এই ধারা ওই ধারা করতে করতে একদম এখন ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখন আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী কারা? যারা বিজ্ঞাপনের ছবি বানায়। ওদেরই শুধু ইন্ডাস্ট্রি আছে, আর কারো নেই। এবং তারা দয়া করে যদি একটা ছবি 15 বছর বানাতে পারবে। আর একটা গ্রুপ আছে, ধরেন আমি কিন্তু আমাদের তরুণ ছেলের বাচ্চাদের কথা ধরেন, এরা কিন্তু, আমি তো অনেককে ডাকছি কাজ করার জন্য, মানে এই যে ধরেন ছবির দৈর্ঘ্যটা তো কোনো বিষয় না, আসলে না, আসলে হতেই পারে, কিন্তু এই যে ধরেন মানে একটা পাগল হয়ে যাওয়া, একটা ছোট মানে একটা শর্ট ফিল্ম বানাচ্ছে, আমি আমাদেরকেও জিজ্ঞেস করেন অনেকে, মানে এই যে বিভাজন বলে কি এটা কি নাটক, নাকি এটা শর্ট ফিল্ম, নাকি বড় ছবি। তো মানসিকভাবে আমি কিন্তু বিভাজিত হয়ে গেছি অলরেডি। আমি মনে করি এই বিভাজনটা দূর করা সবার আগে দরকার, যে আসলে আমি গল্প বলতে চাই, সেখানে মাধ্যম হচ্ছে আমার একসময় সেলুলার ছিল, এখন আমি সেটা মানে ফিকশন বলতে চাই, ভিডিও হচ্ছে আমার এখন, মানে ভিজুয়ালি আমি বলবো গল্পটাকে, সেই গল্পটা বলতে গেলে আমি মাধ্যম হিসেবে কোনটা নেবো, এখন সেটা তো আসলে বাস্তবতা ঠিক করে দেবে। সিনেমা হলের যে পরিস্থিতি হওয়া উচিত ছিল আমাদের দেশে, শুধু সিনেমা হলগুলো যদি এমন হতো যে আসলে বিনোদনের একটা অংশ বানাতে পারতাম আমরা, এখন আরো বিপর্যয়ের মধ্যে যাবো, বিকজ এখন ধর্মের সাথে সংঘাত শুরু হয়ে যাবে এখন, এবং এরপরে তো আসলে ওটিটি প্ল্যাটফর্ম ছাড়া আর কোনো উপায় তো থাকবে না আসলে। সেই আমাদের এখানে একজন দর্শকদের মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম লাভ ভেলকির একজন আছেন, শাওনে, আমার মনে হয় সেও পরে যুক্ত করতে পারবে। কিন্তু আমি মনে করি যে এটার সম্ভাবনা নিয়ে অবশ্যই এসছে, কারণ সিনেপ্লেক্সের কথা বললে, সিনেপ্লেক্স কিন্তু সবাই আবার পারে না এত টাকা খরচ করে। অনেককে আমি দেখি ইচ্ছে থাকলেও তারা যেতে পারে না, হ্যাঁ, তারা একটা বিকল্প মাধ্যম খোঁজে। এটা হয়তো সেই সম্ভাবনা নিয়ে এসছে, কিন্তু এর কি অপব্যবহারেরও কত একটা ভয় রয়ে গেছে, এবং অনেকগুলো ছবি হচ্ছেও, সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। আপনি কি মনে হয় সেখানে কি কোনো ধরনের নতুন সম্ভাবনা না, ইঙ্গিত কিন্তু পাওয়া একটা যাচ্ছে? জিনিস দেখেন, আমি একটু অন্য প্রসঙ্গে যাবো একটু, হ্যাঁ। দেখেন, আমি গত 2 বছর থেকে এই বছর বইমেলা নিয়ে যে সংগ্রামটার মধ্যে আছি আমি প্রসঙ্গটা আনলাম এই জন্যে, আসলে সবটা তো সম্পর্কিত না। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে একটা দেশের আহ উৎসব কিভাবে হবে আমাদের কিন্তু মোটামুটি নির্ধারিত, আমরা কিন্তু একভাবে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। একটা দেশের ধরেন শিক্ষা ব্যবস্থা কি হবে আমরা জানি, আমাদের চ্যালেঞ্জ গুলো ভয়াবহ জায়গায় চলে গেছে, কিন্তু আমরা জানি, মেনেও নিয়েছি আমরা। এবং আমাদের যে খাদ্য ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা কিরকম আমরা জানি, যে 40-45% মানে খাবারের মধ্যে ভেজাল থাকবে, এটা আমরা খেয়ে নিচ্ছি, আমরা মেনে নিচ্ছি এই জিনিসটাকে। আমাদের দেশে প্রচুর উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের অন্য বাকি যত মানসিকভাবে জিনিসপত্র সব সর্বনাশের দিকে যাচ্ছে, যাবে, মেনে নিচ্ছি আমরা। এখানে একটা একটাকে যদি জায়গায় আসি আমরা, যে আসলে বিনোদন বলতে যেটা বুঝি আমরা, অন্যান্য দেশে তো এটা অনেক গোছানো। সেখানে ওরা মনেই করে সিনেমাটা একটা ইন্ডাস্ট্রি, সেটার উপর বেস করে কিন্তু একটা গ্রুপ অফ পিপল জীবনযাপন করে। গার্মেন্টস যেরকম বা অন্যান্য ব্যবসা যেরকম, একই রকম এটা একটা একটা এমন কাজ, যে কাজটার মধ্যে অনেকে ইনভলভ। সেইটা যদি আমরা সত্যি ভাবি, তাহলে আমি আপনি কথা বলার আমরা বলতেই পারি, কিন্তু এটা আসলে দায়িত্বটা অনেক বড় বড় করে কিন্তু আমাদের অভিভাবকদের কাছে চলে যায়। তাদের ভাবতে হবে। তারা যদি না ভাবে তাহলে এইভাবে চলবে। এখন আপনি ওটিটি হোক আর সিনেমা হল যেটাই হোক, ওটিটি আমাদের সিনেমা হলে কি কাটপিস চলেনি? চালিয়েছে তো। তো এটার খরচ কমবে কি করে? হতে পারতো যদি এমন হতো যে আসলে আমি মাল্টিপ্লেক্সের বা ইন্ডিভিজুয়াল মানে মাল্টিপ্লেক্সের একটা কারণ ছিল, বিকজ এখন যেহেতু সিনেমা মাধ্যমের মানে যখন থেকে ডিজিটাল মাধ্যমটা চলে আসলো, তখন থেকে তো আসলে ছবি করার কায়দা কানুনটা পাল্টে গেল। তো সেইখানে আমার মনে হয় যে এখন আসলে আমি বলবো না কম বাজেট বলবো না, আমার যে সাধ্য তার মধ্যে আমি ছবি বানানোর চেষ্টা করছি, সেখানে আমি গল্পটাকে ভিন্নভাবে বলবো। সেই কারণে যেটা হয়েছে যে ধরেন আসলে আগের চেয়ে অনেক বেশি ইন্টিমেট স্ক্রিনিং এর প্রয়োজন পড়বে, অর্থাৎ মানুষের সংখ্যা তো কমে যাবে, এবং ধরনটা পাল্টে যাবে। এবং এই বিষয়টাকে আসলে কিভাবে এই এত একটা বড় জনগোষ্ঠীর একটা দেশে কিভাবে ব্যবহার করা হবে, এইটা তো একটা অনেক বড় আলোচনা, অনেক জরুরি আলোচনা। আপনি একটা দেশে আপনি ফিল্ম নিয়ে লেখাপড়া করাচ্ছেন, আপনি ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট খুলে বসে আছেন, বাবা মার পয়সা খরচ করে তাদেরকে বাচ্চাদেরকে মানে পড়াতে পাঠাচ্ছেন, কিন্তু তাকে বলছেন তুমি ইউটিউবার হও, নাহলে বিজ্ঞাপনের সুযোগ হও। এটা কেমন কথা? এটা তো একটা মানে আমি ওইটাই বললাম যে আসলে ধরেন আমাদের আর্কিটেকচারও একই চ্যালেঞ্জ ছিল একসময়।
আমরা যখন প্রথম দিকে যারা আমরা কাজ করেছি, আমরা ফি পাবো কিনা জানি না, কেউ আমাদের ডাকবে কিনা জানি না। একই রকম ভাবে আমার কাছে মনে হয় যে আমরা এই বারবার যদি চ্যালেঞ্জ দিতে থাকি, আমি সামগ্রিকভাবে কথাটা এভাবে বলবো যে আসলে এই দেশটাতে এত সৃজনশীল আমাদের ছেলেমেয়েরা যে আমাদের তৈরি হচ্ছে, এরা যদি হতাশ হয়, যে দেশের সৃজনশীল মানুষরা এত হতাশার মধ্যে বড় হয় এবং এত বেশি মানে কি বলবো, যেটাকে বলবো যে আসলে ন্যায় অন্যায়ের পার্থক্যটা তারা বের করতে যদি না পারে, এর চাইতে মানে এর চাইতে আর সর্বনাশে আর কি হতে পারে? আমি শুধু সিনেমার কথা বলবো না, সামগ্রিকভাবে বলবো। না না সেটা কিন্তু এটার জন্য এক ধরনের সামাজিক প্রক্রিয়া তো অব্যাহত থাকতে হবে। চলচ্চিত্র ইনস্টিটিউট গুলো হচ্ছে, ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট খুলছে, তাদের মধ্যে নিশ্চয়ই সংকট আছে, সেই সংকটগুলোকেও চিহ্নিত করা, সেগুলো উত্তরণের একটা পথ খোঁজা, এগুলোকে অর্থবহ করে তোলা। শুধু করার জন্য করা তা তো মানে হয় না। এক সময় তো আমাদের কোন ইনস্টিটিউট ছিল না, আমাদের মানে স্বাধীনতা পূর্ব আমলে ভালো ছবি হয়েছে, তখন একটা ভিন্ন সংস্কৃতি ছিল, বড় পরিচালকদের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করতে তরুণরা শিখতো। এখন আবার সেই সংস্কৃতিটা চলে গেছে, ফলে ইনস্টিটিউটের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, ফলে সেগুলোকে অর্থবহ করে তুলতে হবে আর কি। এর জন্য চলচ্চিত্র সেটা পরিচালক এমন হতে পারে, সেটা হ্যাঁ এমন হতে পারে, আমি একটা আপনাকে প্রপোজাল দিচ্ছি যে হুম ধরেন হুম হুম আমাদের এই বছর স্বাধীনতা 50 বছর। আপনি যদি এই যে আমাদের এই বছর যদি এমন একটা কোনো সময় বেছে নেন যে 2-3 মাস বা একটা মাস, সেখানে ধরেন এমন খুব স্পেসিফিক আলোচনা হলো হুম হুম যে ভুলগুলো আমরা করেছি। আমি কাউকে কিন্তু অভিযুক্ত করছি না। হুম 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 আমরা হুম কিন্তু দেশের 50 বছর অনেক ভুলভ্রান্তি হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, হুম যেটা হওয়ার তো আমি কিছু করতে পারবো না সেটাকে, তাই না? হুম হুম তো সেইটা যেহেতু হয়েই গেছে, ঘটনা ঘটে গেছে, সো সেইখান থেকে আমরা যে ভুলগুলো করলাম, এখন কি করা উচিত এবং সামনে কিভাবে এগোতে পারি এবং আমাদের কি সম্ভাবনা আছে, আপনি এট লিস্ট অন্য কিছু করতে না পারেন, একটা রিকমেন্ডেশন দিতে পারেন। হুম হুম এবং হুম সেটা হুম সেটা শুনবে কি শুনবে না, সে শোনানোর জন্য আমি মনে করি যে আস্তে, আস্তে একটা সময় আসবে যখন মানে আসলে শোনানো যাবে বলে আমার মনে হয়। কারণ থাকে না, প্রায়োরিটি তো চেঞ্জ হ্যাঁ হয় হ্যাঁ একটা সময়। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ তুমি বললে যে ভাবতে হবে, যে আমি বলি পাশাপাশি ভাবাতেও হবে, আমরা নিজেরা ভাবলে হবে না, অন্যদিকে ভাবাতে হবে, যাদের ভাবনাটা আমি সেই কারণে বইমেলার হ্যাঁ কথাটা হ্যাঁ। বললাম। আমি বইমেলার কথা বইমেলার প্রসঙ্গ আমি টিএসসির প্রসঙ্গ এর পরেই আনবো, কিন্তু এর আগে আরেকটা প্রসঙ্গ আমি সেরে ফেলতে চাই, যেটা নিয়ে তোমার কিছু আমি অভিজ্ঞতা ছিল। সিনেমা নিয়ে আমার সিনেমা নিয়ে আরেকটা দুটো জিনিস বলার আছে, আপনি বলে ফেলেন, আমি কথাটা বলে হ্যাঁ ফেলতে হ্যাঁ না চাই। এরপর আমি আসছি, বর্তমান তোমার প্রকল্প নিয়ে আমি কথা বলবো আর কি, হুম। আমার হাতে আর কিছু সময় আছে। কিন্তু চলচ্চিত্র সংসদ আন্দোলন, তুমি এটার সঙ্গে গোড়া থেকে যুক্ত ছিলে, চলচ্চিত্র নিয়ে পত্রিকা করেছো, এই আন্দোলনটা কি কোনো ভাবে ভূমিকা রাখতে পারে এই কাজে, এবং তাদের কি কি আবার আরো একটু প্রাসঙ্গিক করে তোলা যায় কিনা, আর একটু সক্রিয় বা উজ্জীবিত করা যায় কিনা? এখন কিন্তু খানিকটা যেন স্তীমিত হয়ে গেছে গোটা ব্যাপারটি, কিন্তু এর মধ্যে তো এটা একটা বড় দায় রয়েছে, দর্শক তৈরি করার দায়, চলচ্চিত্র সমালোচনার কথা বলে সমালোচক তৈরি করার দায়, এবং এই সমস্ত যে চলচ্চিত্র বিষয় নীতিমালাকে কিন্তু ঘিরে যে সমস্ত অবিচারগুলো হচ্ছে, যে অনাচারগুলো হচ্ছে, সেগুলো নিয়ে একটা প্রতিবাদ তোলা। তো সংসদগুলোকে কিভাবে আবার একটু কার্যকর করে দেখেন, তোলা যেতে পারে? যখন আমরা সংসদে ছিলাম হুম। তখনকার কাজটা কিন্তু অন্যরকম ছিল। তখন কিন্তু এত খোলাভাবে সব ছবি দেখার না ব্যবস্থা তখন তো ছিল না। ছবি দেখাটাই প্রধান ছিল আসলে, এখন তো সেটা হ্যাঁ, গৌণ ছবি হয়ে গেছে দেখাতাম আমরা, একেবারে। এবং ছবি দেখাতে এবং যে ছবিগুলো বিভিন্ন দূতাবাসের মাধ্যমে আসতো এবং সেই ছবিগুলো আমরা দেখার ব্যবস্থা করি, সেটা প্রধানতম কাজ ছিল। এর বাইরে সংসদের কাজটা কি? সংসদ যেটা করতে পারে আমি মনে করি দর্শক তৈরি করে, দর্শক মানে মানে ওদের মানসিকতা তৈরি করতে পারে এবং বিশেষ করে তরুণদেরকে উৎসাহী করতে পারে। উৎসাহটা কেন দিবে? কিভাবে দিবে? ওইটুকু করতে গিয়ে কিন্তু অনেকে চেষ্টা করছে না তা কিন্তু করছে কিন্তু। হুম হুম তারা অ্যাপ্রিসিয়েশন কোর্স করছে, এনলাইটমেন্ট করার চেষ্টা করছে, নানান মানুষের সাথে কথা বলছে। কিন্তু ওই যে বললাম, যেখানে ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়ে আছে, আমি আমি আর কিছু করতে পারছি না। কারণ এখনকার ব্যাপারটা হয়ে গেছে যে যারা মানে ফিল্ম সোসাইটির সাথে সংযুক্ত যারা হয়, তখন ছিল নানান রকম মানুষ, বিভিন্ন ক্লাসের মানুষ মেম্বার হতো, তারা ছবি দেখতে আসতো। এখন তো তারা আসবে না, তারা ঘরে বসে ছবি দেখে। হুম তো এখন হুম মূলত তাদের ফিল্ম সোসাইটির মেম্বার হচ্ছে কারা? সরি, ছাত্রছাত্রীরা মূলত। মানে বাকিদের তো দরকার নেই আসলে। হুম তো হুম হুম ছাত্রছাত্রীরা যখন যাচ্ছে ওখানে দেখতে, তো সেটা একটা খুবই শৌখিন একটা চর্চার ব্যাপার হয়ে গেছে যে ঠিক আছে একসাথে বসে কিছু ছবি দেখে আলোচনা করা, ওইটুকু তারা করছে। যেটা করতে পারতো, যে স্পিরিটটা ছিল আগে, যেমন আমি যদি বলি, মনে করি যে আসলে সে সময় এমন পরিস্থিতিও ছিল যে আসলে আপনার মনে আছে কিনা জানি না, যে ওই যে আমাদের কাজল আরিফিন ভাইয়ের ছবি যখন নামিয়ে দিল, সেই ছবিটাকে চালাতেই হবে। মানে ওই যে কোমরের শক্তিটা যে ছিল, আমি বলব ওইটা অনেক স্পিরিট দেয়, বা হুম আমাদের হুম অনেক বরেণ্য ফিল্ম মেকারদের নিয়ে আসে, এগুলো অনেক দেয়। হুম মানে আমি মনে করি সেগুলো অনেক ভালো কাজ ছিল। হুম সেইভাবে যদি আমি তাদের মধ্যে একতাটা যদি আসে, হুম আমি আবারও বললাম যে ফিল্ম সোসাইটির আন্দোলনটা প্রথম দিকে ভালো ছিল এই জন্য, একটা ছিল সোসাইটি, হুম একটাই ছিল, হ্যাঁ, ফেডারেশন ছিল একটা, সবকিছু মিলিয়ে। হুম তারপর যখন ভাঙতে শুরু করলো, আমি তো খসরুয়ের সাথে, মানে আমি যখন পত্রিকা বের করতাম একটা ফেডারেশন থেকে, চলচ্চিত্র মুখ, যেটা সবাই বলতো চলচ্চিত্র মোহাম্মদ খসরু, সো সেইটার সময় যখন দেখলাম যে আসলে মানে একটা মিটিং থেকে আরেকটা মিটিং যাচ্ছে, সেখানে একটা কেউ ছোট ছবির প্রতিষ্ঠানে আছে, আবার বড় ছবির প্রতিষ্ঠান আছে, আর একটা 4টা 5টা প্রতিষ্ঠান হয়ে গেছে, তখন আসলে ফোকাসটা সরে যায় বিভিন্ন দিকে। হুম তো আমি মনে করি যে এই বিষয়টা আসলে দায়িত্বটা নিয়েই আমি বলছি যে আসলে ওই একতাটা
এখন যদি আবার আসে, হ্যাঁ, কিন্তু সেই একতাটা আবার করতে হবে ওই যে মেইন স্ট্রিমের যারা, আবার মেইন স্ট্রিম আলাদা একটা গ্রুপ, সবকিছু মিলিয়ে যদি হয় যে সিনেমার জন্য যারা যারা সিনেমাকে ভালোবাসে, যারা চায় বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকুক, সেটা যেখানেই থাক না কেন, যেখানেই যাক না কেন, সেটার মধ্যে আপনার সিনেমা হলকে বাঁচিয়ে রাখাটা একটা কাজ আমি মনে করি অবশ্যই। কারণ শুধু ওটিটি দেখিয়ে কিন্তু আমি মনে করি যে এটা সর্বনাশের দিকে যাবে। কিন্তু ঘরে বসে বসে দেখে আমাদের আগামী প্রজন্মের কথা যদি চিন্তা করি, তাহলে একটা আমাদের যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো ভাবেই হোক না কেন, যে মানে আমাকে এটা মাল্টিপ্লেক্সে, হ্যাঁ, সামাজিক অবশ্যই লাগবে, সেটা দরকার আছে। আচ্ছা, আপনি এই মুহূর্তে কিন্তু ঢাকায় একটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে, যে অনেকদিন ধরে হয়ে থাকে, আর ঢাকার সবচেয়ে বড় আন্তর্জাতিক উৎসব। আমি জানি না একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে তোমার এর সঙ্গে কোনো সম্পৃক্ততা আছে কিনা, বা আমি জুরি ছিলাম দুবার, কোনদের ভূমিকা আছে কিনা এই ধরনের। আমি জুরি করেছিলাম দুবার। আচ্ছা, তো এই ধরনের উৎসবগুলোর যে কাজ, দর্শক তৈরি করা বা আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে একটা ভূমিকা রাখা, এই প্রত্যাশিত ভূমিকাগুলো কি রাখতে পারছে উৎসবগুলো, বা এদেরকে নিয়েও কি নতুন করে ভাবার কোনো সুযোগ আছে? দেখেন, আমি বললাম যেটা, যে আসলে আমাদের পুরো ব্যবস্থাটাই এমন জায়গায় চলে গেছে আসলে সবকিছু মিলিয়ে। আমি মনে করি যে বিশেষ করে আমাদের অডিও ইন্ডাস্ট্রি এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি দুইটার কথাই বলবো, আমি বিশেষ করে বলবো যে আসলে এরা যে কিভাবে কি করবে ভবিষ্যতে আমি জানি না। মানে এদেরও তো বেঁচে থাকতে হবে না কোনো ভাবে। তো সেই হিসেবে বলা যদি যায় যে আসলে খুবই একটা এলোমেলো পরিস্থিতি। তার মধ্যে শোভন ভাই যেভাবে কাজটা করে যাচ্ছেন প্রতি বছর, আমি ওনাকে সাধুবাদ দেব অবশ্যই। কারণ এটা করে যাওয়া কিন্তু খুব সহজ কাজ নয়। হ্যাঁ, উনি করেই যাচ্ছেন। এবছর তো না করলেই পারতেন। হ্যাঁ, সো আমি ওনাকে সাধুবাদ দেব। এবং দিনে দিনে এটা পরিণত হচ্ছে, এবং বাইরের আমি তো ভালো মতোই সংশ্লিষ্ট ছিলাম কয়েক বছর। সো যারা আসেন বাইরে থেকে, এবং আমি ওই যে বললাম যে আসলে পুরো ব্যবস্থার সাথে সম্পর্কিত, তো এটা যদি একটু আরো দিনে দিনে পরিণত হচ্ছে, বা আমার ধারণা একটা ভালো দিকে যাবে। এটা একটা মানে একটাই তো ফেস্টিভ্যাল হয় এখানে ওইভাবে বলতে গেলে, যখন পরিণত হবে। আর বাকি যেগুলো হয় ধরেন সেগুলোর মধ্যে ইয়াংদের একটা করে, ওটাও দেখলাম খুব ইন্টারেস্টিং। ওরা ওদের আইডিয়াটা খুব চমৎকার। আমি একবার গিয়েছিলাম রংপুরে, ওরা একবার এক একটা ভেন্যু করে। এবারও বোধহয় বান্দরবনে করছে, এটা আমার এক্স্যাক্টলি নামটা ভুলে গেছি আমি। ওদের আইডিয়াটা খুব চমৎকার। ওরা ছোট ছবি দিয়েই করে, কিন্তু মানে হিউজ ক্রাউড ছিল, অনেক মানে উৎসাহ দেখেছে ওদের মধ্যে। তা আমার যেটা মনে হয়েছে যে আসলে একটা প্রজন্ম আসলে বড় হয়েছে তাদের টেলিভিশন দেখে, কম্পিউটার গেম খেলে, এবং এই পর্দার মধ্যে মানুষকে নড়াচড়া করতে দেখে বড় হয়েছে, বা মানে অ্যানিমেশন যেটাই দেখে বড় হোক না কেন, ওদের মধ্যে একটা বিপুল আগ্রহ আছে আসলে অডিওভিজুয়াল বিষয়গুলো নিয়ে। এবং আমি যদি আমার সন্তানদের আগ্রহকে গুরুত্ব না দিয়ে অন্য কথা বলি, তাতে আসলে কোনো ফলাফল হবে না। ফেস্টিভ্যাল লাগবে, সিনেমা হল লাগবে, ওটিটিও দাঁড়াক, সবটাই দাঁড়াক, এবং আমাদের যেহেতু হিউজ একটা জনসংখ্যার একটা আমাদের আছে, আমি মনে করি উপযোগী যতগুলো মাধ্যম আছে সবগুলোকে কাজে লাগানো আমাদের এখন বড় দায়িত্ব। না, গুরুত্বপূর্ণ কথা বললে। আচ্ছা, আমরা আবার তোমার সেই প্রসঙ্গে আসি, যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তুমি বেশ বড় একটা প্রকল্প হাতে নিয়েছো। আমরা জানি তোমার একটা দার্শনিক অবস্থানও আছে, যে স্বাধীন থাকবে, স্বনির্ভর থাকবে, এবং একটা নতুন প্রক্রিয়া তুমি উদ্ভাবনের মধ্যে আছো। তো এবং এটাকে তুমি এক ধরনের কোলাবোরেশন নাম দিয়েছো, এক নির্ঝর কোলাবোরেশন। সবকিছুকে মিলিয়ে সামাজিক দায়বদ্ধতাও থাকবে, সবকিছু মিলিয়ে। তো আমরা এই সুযোগে আজকে যদি আমাদের দ্বারা দর্শক এখানে শুনছেন, লাইভে দেখছেন, তাদের জন্য যদি এই গোটা ব্যাপারটিকে আরেকটু বিশদভাবে খোলাসা করে যদি আমাদের একটু জানাতে, আগে কি কাজ করছো, কেন করছো, কিভাবে করছো। অসংখ্য ধন্যবাদ এটা মানে শুনতে চাওয়ার জন্য। আসলে এটা আমি বলবো যে আসলে আমার মনে হয় যে দেখেন যে আসলে দর্শনটা কি জিনিস, আমি যদি দর্শন নাও পড়ে থাকি, আমি যদি কোনো কিছু নাও জেনে থাকি, তাও আমার মধ্যে এক ধরনের ভাবনা যদি না থাকে, এই পৃথিবীতে কেন আসলাম, আর কেনই বা কি বা করলাম, আর যখন যাব কি বা দিয়ে যাব, এটা আমি খুবই ক্লিশে কথা মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় খুব জরুরি বিষয় একটা। তো এইটা ওই যে ছাপোষা একটা পরিবারে বড় হলে যা হয় আর কি, স্বপ্ন দেখতাম অনেক বেশি বড় বড় করে। তো একটা জায়গায় এসে মনে হয়েছে যে আমি যে সময়টা জন্ম নিয়েছি, সেই সময়টাতে আমি অনেক বড় কিছু করলেও আসলে এটা বড় জায়গায় যাবে না। কারণ আমি ফিল্ম নিয়ে যে লেগে থাকতাম, কিছুই হবে না আসলে, সত্যি কথা। মানে আমি একটা সামান্য রাস্তা হয়তো পাড়িয়ে দিতে পারবো, হয়তো আমার দেশের কয়েকজন মানুষ উৎসাহিত হবে সেখান থেকে, ওইটুকুই পারবো আসলে করতে। আমি যদি আর্কিটেকচার নিয়ে কাজ করি, আমি দেখতেই পাচ্ছি যে আমি আজকেই ভাবছিলাম যে অবসর নেওয়ার সময় হয়ে গেছে। কারণ আমি দেখছি যে আসলে প্রক্রিয়াগুলোতে ওয়ার্কআউট করে না, যে কারণে দেখেন যে আসলে এই মানে পৃথিবী মানে বিখ্যাত আর্কিটেক্টদের কাজ, ওটাকে ভেঙে ফেলা হবে। এবং আমার খুব পরিষ্কার মনে আছে, যখন আমি বিশেষ করে এই কথাটা বলতে চাই যে আমাদের শ্রদ্ধেয় মাজেদ হোসেন স্যারের যখন আমি কাজটা করছিলাম, তিনি ছবিটা বানাচ্ছিলাম, তখন একটা সময় যখন ওনাকে আমি অনুরোধ করি যে স্যার, আপনার সামনে যে ওয়ার্ল্ড ব্যাংকের অফিসটা আছে স্যার, এই জায়গাটা আপনি রেখে দেন স্যার।
তো উনি আমার দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ, তাকিয়ে বললেন যে এটা কি হবে? আমি স্যার এটা মাজহারুল ইসলাম স্থাপত্য চর্চা কেন্দ্র হবে এটা ভবিষ্যতে। কি হবে এখানে? আমি স্যার লাইব্রেরি থাকবে এখানে এবং অ্যাপ্রিসিয়েশন কোর্স হবে। বিশেষ করে আমি মনে করি যে আসলে আর্কিটেকচারের মতো বিষয়কে যদি আমরা জনবান্ধব করতে চাই তাহলে অন্য মানুষদের মধ্যে ওরিয়েন্টেশনটা খুবই দরকার এবং প্রচুর অ্যাপ্রিসিয়েশন কোর্স দরকার। এবং আর্কিটেকচার বলতে আমরা এখনো পর্যন্ত শুধু বিল্ডিংই বুঝি, কিন্তু অন্যান্য মাধ্যমের সাথে আর্কিটেকচারের যে চমৎকার যোগাযোগটা আছে এটা আরো যে যত বিকাশিত হবে, প্রকাশিত হবে ততই এটা উনি কিন্তু একটা পর্যায়ে আমার উপর ক্ষেপে গিয়েছিলেন। উনি বললেন যে এটা কে করবে? কেউ চালাবে না এবং আমাকে বলেছেন যে আপনি আমার এখানে আসবেন না আর। আমার খুব পরিষ্কার মনে আছে। তার মানে স্যার মানে কতটা কষ্টে ছিলেন ওই সময় যে উনার নিজের ডিজাইনে করা একটা বাড়ি, একটা ভবন উনার নিজের বাড়ির সামনে ছিল, যেটাকে উনি পরে দিয়ে দিলেন এবং এটা ভেঙে ফেলা হলো। তো ওইজন্য আমি বলব যে আসলে ধরেন এই যে সামগ্রিকভাবে মনে হলো যে আসলে আমি যত কিছুই করি না কেন এই যেখানে জন্ম নিয়েছি আমি, এই জায়গাতে আসলে সত্যিকার অর্থে কিছু করতে হলে একটা আসলে এটা নদীমাতৃক দেশ, ওইরকম একটা ধারা তৈরি করতে হবে। হয়তো আমি থাকবো না, কিন্তু একটা জিনিস যদি বলতে পারি যে এই যে ধরেন 18 বছর, হ্যাঁ, আমি হয়তো একটা ১ম ছবি করতে গিয়ে একটু ধাক্কা খেয়ে গেছি। কিন্তু নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজেকে যে নিয়োজিত রাখা এবং তৈরি করা এবং সেখানে কম্প্রোমাইজ না করা। আর্কিটেকচার করলে আমি কন্ট্রাক্টরি করব না। আমি এইটা করব না, অন্য এটা করব না। এই যে কতগুলি জায়গায় নিজের মানে আমি মনে করি যে এটাই পলিটিক্যাল স্ট্যান্ড। আমরা পলিটিক্স বলতে যেটা বুঝি, সেই বোঝাপড়ার জায়গাটা যদি শক্তভাবে যদি তৈরি হয় এবং সেখান থেকে যদি আমি কিছুটা প্রকাশিত করে যেতে পারি, সেখানে আমরা একেএনসিতে মূলত আমরা কাজ করছি। স্থাপত্যের দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে আমাদের যেই যে যে কাজগুলো আমাদের ক্লায়েন্ট এসে বলছে সেটা এক ধরনের কাজ। আরেকটা হচ্ছে আমরা নিজেরা তৈরি করছি কিছু কাজ। যে আমাদের যেটা হওয়া দরকার। ভবিষ্যতের পাবলিক টয়লেট আসলে কেমন হবে? কেমন হওয়া উচিত আসলে? শিল্পকলার সাথে আসলে তার কোনো সম্পর্ক আছে কি নাই? সেটা একটা ব্যাপার। এরকম নানা রকমের ভবিষ্যতের অভিজ্ঞতা কেন্দ্র কেমন হবে? এরকম নানা ধরনের আমাদের চিন্তা মাথায় আছে এবং তার একটা খণ্ড আমরা অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়ে এসেছি। যে আমরা করতে চেয়েছি। আমরা বিভিন্ন এই বছর আমরা আরো বেশ কিছু প্রজেক্টের আমরা প্রিমিয়ার করব। আমরা অনলাইন প্রকাশ করব যে আমরা এগুলো করতে চাই। আমরা এইটা হচ্ছে আর্কিটেকচারের দিকে, অর্থাৎ আমি মনে করি যে আমাদের শক্তি হচ্ছে কল্পনার শক্তি। সেই শক্তিটা বলতে চাই এবং সেই শক্তিটা বলতে গিয়ে যদি নীনা কাব্যের মতো কোনো ক্লায়েন্টের কোনো ভালো লেগে যায়, উনি একই রকমভাবে নীনা কাব্য যেমন তৈরি হয়েছিল আরেকজন এসে বলবে ঠিক আছে আমরা এগুলো করতে চাই। যেরকমভাবে ভূত তৈরি হয়েছিল সেরকমভাবে হতে পারে, অন্য অনেক প্রকল্পে হতে পারে। সো একটা ধারা তৈরি করা যেখানে গিয়ে আর্কিটেক্ট এবং অন্যান্য মাধ্যমে মানুষের একসাথে কাজ করে এক ধরনের এমন সব সংকলন তৈরি করবে যেগুলো আসলে মানে আর্কিটেকচারকে সমৃদ্ধ করবে এবং সোসাইটির সাথে আরো বেশি সম্পৃক্ত হবে। একইভাবে সিনেমা নিয়ে আমরা যেটা চিন্তা করছি যে আমরা প্রায় একগুচ্ছ ছবি বানাচ্ছি, 9টা ছবি বানাচ্ছি আমরা এবং সেই 9টা ছবির কন্টেন্ট মূলত যদি বলি আমি খুব মানে সাদামাটা ভাবে, তাহলে 9টা ছবি কেন, সেটা কারণটা যদি একটু বলতে হয় আর কি। ঠিক এই 9টা কেন? শব্দটা হয়েছে কি আসলে 9টা মানে আমার ওই যে বললাম যে এগুলো আসলে খুবই ওই যে ছাপোষা এটা থাকলে যেটা হয় আর কি, যে আমার জন্ম দেশের মানে দেশের জন্মের থেকে 9 বছর আগে। মানে আমি 62-তে জন্মগ্রহণ করেছি, দেশের জন্ম 71-এ। আমার ছোটবেলা থেকে মাথার মধ্যে এটা ছিলই যে আসলে সিনিয়র হলে কিছুটা করতে হবে। আর প্লাস হচ্ছে ৯ মাস। আমার জন্য ৯ মাসটা তো অদ্ভুত অভিজ্ঞতা। কারণ এই যে বললাম যে ইন্ডিয়াতে গিয়ে শরণার্থী ছিলাম একটা গ্রামের মধ্যে, সেখানে কিরকম একটা আমি ওইটা নিয়ে ছবি কখনো হয়তো বানাতে পারবো না। কিন্তু বানাতে পারলে অদ্ভুত একটা ছবি হতে পারত যে আমাদের বাড়ির পাশে নকশাল থাকে। সে আমার মাকে বোন পাঠিয়েছে এবং ডাকাতি হচ্ছে। আমি মাছ ধরছি সেখানে। আমার কাজ ছিল আমার পরিবারকে মাছ ধরে হেল্প করা। এটা আমার কাজ। মুক্তিযোদ্ধারা আসে এবং অদ্ভুত সব একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে ওই ৯ মাসকে আমার জীবনে ওই অভিজ্ঞতাটা আর কোনো মানে ওইটার ধারে কাছে আর কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আমার, সত্যি কথা। এবং আমি মনে করি যে যারা আমরা কিশোর ছিলাম 71-এ, আমাদের কিন্তু প্রচন্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে জীবনটা গেল কিন্তু। অনেক কিছু মানতে পারলাম না, সত্যি কথা। এই যে আর্কিটেকচার করছি ধরেন, আমি এসে নিতে পারি। ফিরে দেখলে যে বাড়িটা পুড়িয়ে দিয়েছে, বাড়ির কঙ্কাল দাঁড়িয়ে আছে, রাস্তা পানি। সেটা তো ব্যক্তিগতভাবে চলে গেছে। কিন্তু এখন আমি কি করছি? হুম, হুম, আমি কি কাজে লাগলাম? হুম, এই ৫০ বছর আমি কি কাজে লাগলাম দেশের? হুম। ইট ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আমি কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, ক্যাডেট কলেজে পড়েছি। আমি কি কাজে লাগাতে চাইলেই লাগাতে পারবো? এক বইমেলা করতে গিয়ে আমি স্বেচ্ছায় কাজটা করছি। তাতে আমি লাগাতে পারছি না কাজে। হুম। এই আচ্ছা, দেশে কিন্তু ওই 9টা ছবি সম্পর্কে শুনি তাহলে। হ্যাঁ, তো সেটা হচ্ছে ৯ টা ছবি যেটা হলো যে আসলে আমাদের মনে হয়েছে যে আসলে যেটা করতে পারি যে একটা বয়সের পরে মানুষ যেমন যায় তার হেলথ চেকআপ করে। সেইভাবে আমাদের মনে হচ্ছে যে আসলে আমরা তো মূলত মনস্তাত্ত্বিক ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি। যে আমি যে পরিবেশে বড় হয়েছি, অর্থাৎ মানে নাগরিক জীবনের আমার দেখা যে বিষয়গুলো, সেখান থেকে ৯ টা বিষয়কে বেছে নিয়েছি আমরা, যে ৯ টা বিষয় মূলত এগুলো চেম্বার ফিল্ম। চেম্বার ফিল্ম এসেন্সি বিকজ আমরা অনেক বেশি আউটডোরে যেতে পারছি না। আমাদের প্রযুক্তিগতভাবে অনেক অনেক আমরা সীমাবদ্ধতা বলবো অনেক এমন বৈশিষ্ট্য আনছি যাতে করে এটা ভবিষ্যতে প্র্যাকটিস আরো পপুলার হয়। অর্থাৎ একটা সীমিত
ক্ষমতার মধ্যেও একটা ছবি বানিয়ে ফেলা যায় এবং সেই ছবিটাকে সীমাবদ্ধ ছবি মনে হয় না। হুম, হুম, বিষয়টাকে অনেক বড় মনে হয় হুম, এবং এই ছবিগুলোর প্রত্যেকটাকে নিয়ে আপনি সারা বছর কেন ২-৩ বছর বা আরো বেশি সময় আপনি ডিসকাশন করতে পারেন। হুম, কোনটার মধ্যে আছে আমাদের জেনারেশন গ্যাপ নিয়ে গল্প আছে, কোনটার মধ্যে আসলে অস্তিত্ব নিয়ে আছে, কোনটা ধর্মবিশ্বাস নিয়ে আছে, কোনটা হুম, আপনাদের আমাদের সাহিত্যিকদের নিয়ে, হ্যাঁ? হুম, একেকটা একেক বিষয় নিয়ে। হুম, তো সেইটা আমাদের আমরা প্রসেসটাতে খুব যে শক্তিশালীভাবে আমরা ভালো জায়গায় আছি আমি তা বলব না। কিন্তু এই কোভিডের কারণে কিছুটা পিছিয়ে গেছি। তারপরে অনেকখানি কাজে এগিয়ে গেছে এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কর্মী পাচ্ছি না। কর্মী পাচ্ছি না এই কারণে, কারণ এটার মধ্যে দরকার হচ্ছে একদম সলিড কিছু মানুষজন দরকার। মানে এর ওই যে থাকলো না যে আজকে করলাম, কালকে করলাম না, ওইরকম না। মানে একদম গেরিলা যোদ্ধা দরকার। হুম, তো হুম, এখন আমাদের জমাট বাঁধতে শুরু করেছে। এটা হুম, একটা কাজ। আমরা প্রায় শখানেক গান তৈরি করছি। এটার অন্য কারণ আছে বিকজ এই সময়টাতে বিপদের মধ্যে যারা গান নিয়ে বেঁচে থাকে তার অর্থটা পাবে কোত্থেকে? হুম, যেটাকে আমি আইএসআর প্র্যাকটিস বলি। অর্থাৎ আমি গান লিখে শুরু করে যে দিচ্ছি। এখানে কোনো আমি অর্থ নিচ্ছি না। কিন্তু যারা স্পন্সর করছে তাদের অর্থটাও যারা গান গাইছে বা গানের সাথে কাজ করছে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। সো এটাকে আমি ঠিক বলব না যে এটাকে সামাজিক কর্মকাণ্ড বলব। এটা একটা প্রক্রিয়া যেটা দিয়ে মানে আমি মনে করি ভবিষ্যতে যদি এমন হয়, শ্রোতারা যদি বুঝে, কখনো বুঝতে পারেন যে যারা গান গায়, যারা সঙ্গীতের সাথে জড়িত তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হয়। তাদেরও বাড়ি ভাড়া দিতে হয়। তাদেরও খেয়ে পরে বাঁচতে হয় এবং একটা গান শোনার জন্য যদি আমি ৳৫ দেই ওদের কাজে লাগবে। এই জিনিসটা তো চলে গেছে বাংলাদেশের। হুম, এটা তো আসলে অন্য কাউকে দোষারোপ করে লাভ নেই। মানসিকতা নেই একেবারে রাইট, জিনিসটা। রাইট, ফ্রি চায় সবাই। হুম, তো হুম, এইটা যদি প্রক্রিয়াটা তৈরি হয় এবং সেখানে আমরা একটা কমিউন ধরনের জিনিস তৈরি করছি। তাহলে ৩ টে গেল। আর ৪ নম্বরটা হচ্ছে আমাদের একটা সামাজিক উদ্যোগ বা সামাজিক ব্যবসা বলতে পারেন। এটা হচ্ছে আমরা মূলত কাজ করছি, কোলাবোরেট করছি যারা মূলত বিভিন্ন সামাজিক উন্নয়নের কাজ করছে তাদের সাথে এবং সেখানে আর্কিটেকচারই মূলত রিলেটেড। তার মধ্যে আমাদের একটা প্রকল্প আছে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন হতে পারে? যেটা নিয়ে আমাদের একটা উদ্ভাবনীমূলক চিন্তা আছে। ভবিষ্যতে আমাদের হাসপাতাল ব্যবস্থা কেমন হতে পারে এবং সেই হাসপাতাল কমিউনিটি হাসপাতাল কেমন হতে পারে? আমি আমার একটা অনেক আগে জমি কিনে রেখেছিলাম। ওখানেই ওটা বানাচ্ছি। সো এই যে সামগ্রিক চিন্তাটাকে, এই চিন্তাটাকে নিয়ে এটা ফাউন্ডেশন হবে নাকি এটা পাবলিক লিমিটেড কোম্পানি না কি হবে? এটা নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটার ফাইন্যান্সিয়াল মডেল কি হবে? আমার ধারণা যদি বছর ৫ ১ ১০ এ বেঁচে থাকি, এটা করে যাব। হুম, আচ্ছা। অনেক ধন্যবাদ। আমার আগ্রহ ওই ছবিগুলোর বিষয়ে। ধরে নিলাম আমি কিন্তু ছবিগুলো ধরে নিলাম ছবিগুলো সেন্সর বোর্ড থেকে ছাড় পেল। হ্যাঁ। এরপর আমরা দেখানোর কি প্রক্রিয়া ভাবছো? ওগুলো কিভাবে দেখানো হবে? আমরা দেখব কিভাবে ছবিগুলো? আচ্ছা কিছু সেটা আমি ভাবনা সরি আছে? আমি হুম। আজকে যদিও চলচ্চিত্র বিষয়ে কথা কিন্তু আমি অনেক অপ্রাসঙ্গিক কথা বলে ফেলেছি না সরি। সেটা আমরা আনবো আমি আরো, হ্যাঁ, কথা বলবো অবশ্যই। কারণ তোমার আচ্ছা, এতগুলো তোমার না সেটা নিয়ে মাত্রা সত্যি কথা রয়েছে। বলতে হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ, আমি বরং যেটা বলব যে আসলে এই বিষয়টাকে আমরা কিভাবে ভাবছি জানেন? আগে থেকে ভেবে নেওয়া। হুম, মানে আমার প্রশ্নটা হচ্ছে কি যে যখন আমি ডিজাইন করব, তখন আমি ডিজাইন করে ফেলব। আচ্ছা। যখন আমি বানানোর চিন্তা করব তখন বানাবো। হুম, যখন হুম। তখন টাকার কথা। এইভাবে আর্কিটেকচার যেহেতু করেছি, তা আচ্ছা। আমি সিনেমাটা এখন আমার কনসেন্ট্রেশন এখন সিনেমাটা বানানোর দিকে। বানানোর ব্যাপারে। ঠিক আছে। হুম, বানিয়ে ফেলবো আগে, হুম, বানানোর পরে হুম, হুম। সন্তান আগে জন্ম দিক। আচ্ছা। জন্মটা সন্তানের হোক। তারপর তারপরে টাকা মানুষ কি করে করব তারপর আচ্ছা, দেখব। ঠিক আছে। আচ্ছা যে অপ্রাসঙ্গিক কথা বলছিলে কিন্তু সেগুলো অপ্রাসঙ্গিক মোটেও নয়। এই বইমেলা প্রসঙ্গে তুমি বারবার ইঙ্গিত দিচ্ছিলে। এটা আমি অনেকে জানি কিনা জানি না। হয়তো অনেকেরই জানা আছে আজকে যারা আছে যে গত ২-৩ বছর ধরে আমাদের যে অমর একুশে গ্রন্থমেলা সেটি একটা নতুন আঙ্গিকে নতুন পরিসর উপস্থাপিত হচ্ছে এবং তার পেছনের মানুষটি কিন্তু এনামুল করিম নির্ঝর। তিনি আহ, তার এক ধরনের সামাজিক দায়বদ্ধতা তিনি যেটাকে বলেন আইএসআর অর্থাৎ ইন্টেলেকচুয়াল সোশ্যাল রেসপন্সিবিলিটি সেই জায়গা থেকে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ভিত্তিতে কিন্তু বইমেলাকে নিয়ে কাজ করছেন। তো এই বছর করোনার কারণে একটা ভিন্ন পরিস্থিতি আমরা সবাই চাই মেলাটি হোক আমি জানি নির্ঝরও মনে মনে নিশ্চয়ই চাইছেন সেটা করার জন্য। তো সেই সম্পর্কে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি এটা আদৌ হবে কি হবে না হলে কিভাবে এই চ্যালেঞ্জটা মোকাবেলার কথা একজন স্থপতি হিসাবে এবং লেখক হিসাবে কোন দৃষ্টিকোণ থেকে এটাকে মোকাবেলার কথা তুমি ভাবছো বা আমরা কি কোনো আশার আলো দেখতে পারি কিনা তোমার মাধ্যমে সেটা সম্পর্কে যদি একটু বলতে বই মেলার সম্পর্কে তোমার এবারের বিশেষ করে। আসলে কি দেখেন মানে মানে হয় কি যে একটা সময় থাকে না সবাই খুব ভয়ে আছে। হুম, হুম, মানে আমাদের তো এই সময়টা কি বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? মানে এইটা হুম, হচ্ছে আমাদের এখনকার সময়ের মানে বাস্তবতা। হুম, হুম, আমাদের অনেক ইচ্ছা। কিন্তু আমরা এটা কে কিভাবে করবে জানি না। এবং আমাদের খুব কেন্দ্রীভূত এখন আমাদের মানে ক্ষমতা ব্যবস্থা তো। সেই হিসাবে আমি বলব যে আসলে আ আ আ কি বলে যেটা হয় যে আসলে এইটার মাথায় ঢুকেছে গত জুন মাস থেকেই। এবং আমার প্ল্যান ছিল যে আসলে আমরা গত বছর করার পরে এই বছরে আমার খুব মানে ইচ্ছে ছিল যে আসলে স্বাধীনতার ৫০তম উদযাপন এবং যেহেতু মুজিব শতবর্ষ এবার হচ্ছে এই সবকিছু মিলিয়ে ২১শে ফেব্রুয়ারি থেকে শুরু করে ২৬শে মার্চ পর্যন্ত এমন একটা কর্মকাণ্ড করব মানে যাতে করে
এটা একটা চমৎকার স্মৃতি হয়ে থাকে আমাদের আজকের এখনকার জেনারেশনের কাছে। এটা ছিল মানে প্রাথমিক চিন্তা, এবং সেটার সাথে, সাথে এমন ছিল যে এমন একটা কাঠামো তৈরি করে দেব ভবিষ্যতে কারণ এবারই আমার ছিল আমার শেষবারের মতো মানে এই উদ্যোগে মানে সংশ্লিষ্ট থাকা। কারণ ১ম বার আমি বলেছি যে ১ম বার ছিল আমার শিক্ষা করা, শিক্ষা লাভ, পরের বার অবলোকন, এবার ছিল হচ্ছে আবিষ্কার করার চেষ্টা করা। সো সেই হিসাবে মনে হচ্ছে যে এমন প্রক্রিয়া তৈরি করব যাতে করে আমার রিকোয়েস্ট ছিল যে এই মানে কর্তৃপক্ষের কাছে যে একটা আগ্রহী দল থাকবে, তারা নাম লিখিয়ে নিবে আগে থেকে, এবং সেই আগ্রহী দলের মাধ্যমে এই বইমেলার আয়োজনটা বা জাতীয় এই ধরনের আয়োজনগুলো সমৃদ্ধ হবে। হবে তো বটেই। না হওয়ার কোনো কিছু নেই। আমি এর মধ্যে মানে কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে গেছি। কিন্তু যেভাবে ঠিক চাচ্ছিলাম সেভাবে হবে কিনা সেটা এখনো কিছুটা অনিশ্চিত। আ আমি বাকিটা আমি আসলে মানে বলতে একটু সমস্যা এই সেন্সে যে আমরা নিজেরা সন্ধি করেছি যে আমরা বলব না। আমি একেবারেই চেষ্টা করে যাচ্ছি যে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি কথাটা যদি উনার কানে পৌঁছায়, উনি যথেষ্ট মানে এইসব ব্যাপারে প্রগতিশীল মানুষ। তো উনি নিশ্চয়ই যদি শোনেন উনি বলবেন যে করতে। কিন্তু তার জন্য আমাদের প্রচুর সহায়তা দরকার। অর্থাৎ এবার যদি সামগ্রিকভাবে যেহেতু একটা পরিস্থিতির মধ্যে হবে, সেখানে যদি প্রকাশকদের সহায়তা থাকে, বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তা থাকে, অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, আইসিটি এরা সবাই যদি সামগ্রিকভাবে হয় না, বিপদের সময় তো আপনার সবচেয়ে বেশি সম্প্রীতির দেখানোর প্রয়োজন পড়ে। সেই সম্প্রীতি মানে যদি থাকে তাহলে হবে। কিন্তু আমার এখানে একটা বিরাট বড় প্রশ্ন আছে। দেখেন, আসলে এইবার যে বইমেলা করতে মানে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে আসলে আমি কেন কাজটা করছি? আবারও এক ধরনের হতাশা ঢুকেছে ভেতরে। আমি আশাবাদী মানুষ, তারপরেও গত নভেম্বর মাসে যখন আমি এটা নিয়ে লাইভ এবং অন্যান্য কথা বলা শুরু করলাম, আসলে আমাদের দেশের লেখকরা কি চায়? তারা প্রত্যেকে নিজের বই নিয়ে ব্যস্ত। হুম, আমাদের দেশের প্রকাশকরা কি চায়? হুম, যেখানে সামগ্রিক কোনো আগ্রহ যদি না থাকে, হুম, এটা কিন্তু তাদের দায়িত্বের মধ্যে পড়ে। আজকে নিশ্চয়ই। যে আপনি চলচ্চিত্র নিয়ে কথা বলছেন, হ্যাঁ? হুম, হুম, চলচ্চিত্র যারা সত্যি চলচ্চিত্র প্রেমী তারা যদি চায় যে দেশের ইন্ডাস্ট্রি হোক, না হুম, হওয়ার কোনো কারণই কারণ নেই। নেই। হুম, একইভাবে আমি বলব যে আসলে বইমেলা যদি মনে করে থাকে হুম, আমাদের দেশের লেখক সম্প্রদায়, প্রকাশকরা এবং পাঠক, হুম, পাঠক তো সবসময় এক পায়ে দাঁড়িয়ে আছে। হুম, যে আসলে এটা একটা মানে আমি মনে করি যে আসলে মানে আমাদের স্বাস্থ্যবিধি মেনে, এবং আমি এই কথাটা এভাবে শেষ করব যে যখন সবচেয়ে বড় বিপদ আসে, বিপর্যয় আসে, সেটাই তো হচ্ছে সবচেয়ে ভালো সমাধান বের করার সময়। হুম, তাই। আসলে ঠিক বলেছো। আমার মনে হয় সেখান থেকে একটা সৃজনশীল একটা পথ বেরিয়ে আসবে অবশ্যই। আমি আমি সেই একদম তৈরি আমিও আছি। আমি এই কথাটা বললাম, আমি একদম তৈরি আছি। যদি আমাকে কর্তৃপক্ষ সুযোগ দেয়, এবার আবার আমি চেষ্টা হ্যাঁ, করব একদম সেটাই। তাছাড়া চমকপ্রদ কিছু করতে। প্রযুক্তির ব্যবহারের একটা সুবর্ণ সুযোগ এসে গেছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং আমি সমস্ত এটা পরিকল্পনা করে দেওয়া আছে। হুম, মানে হুম, এবং হুম, আমি সমাধানও করে দিয়েছি। আচ্ছা। প্রশ্ন হচ্ছে এটাকে ওই যে সম্মতি দেয়া। আচ্ছা, আমার শেষ প্রশ্ন। তাও খানিকটা অপ্রাসঙ্গিক, কিন্তু যেহেতু তোমাকে পেয়েছি এবং তুমি খানিকটা উত্থাপনও করেছিলে টিএসসি এবং কমলাপুর ভেঙে ফেলার বিষয়ে আরকি। আমার একটা সিদ্ধান্ত নাকি হয়েই গেছে আরকি। ভেঙে সেগুলোকে আরো বড় করা হবে, আরো বহুমুখীভাবে তৈরি করা হবে। তো একজন স্থপতি হিসাবে মানে কি অনুভূতি এবং কি অভিমত তোমার এই কাণ্ডটি নিয়ে আরকি? একটু খোলামেলাভাবে যদি আমায় জানাতে। না মানে এখানে একটা কথা বলতে যে আরম ভাই, সেটা হচ্ছে যে আসলে মানে আমি ১ম এ একটা কথা বলেছিলাম যে কেন কথাগুলো বলছি। আসলে এই কথাটা বলে কি হবে? প্রশ্নটা হচ্ছে যে এই যে 'আহা' বানিয়েছিলাম যখন, হুম, তখন আমার ছবিটার প্রিমিয়ার শো হয় মিউনিখে। এবং ওই কথাটা বললে আমি এই প্রসঙ্গটার উত্তরটা দেব। ওইখানে যেটা ছিল সেদিন এশিয়ান নাইট ছিল মোস্ট প্রবাবলি, যতদূর মনে পড়ে। অনেক আগের কথা। ওইটা আমার জীবনের ১ম ইয়ে তো মানে ধরেন আমি যে ছবি বানাতে পারবো মানে আমাদের বাড়িঘর একটা সবকিছু ভেঙে টেঙে নাই হয়ে যে একটা মানুষ ঢাকা শহরে এসেছি ৫০০, সেখান থেকে আমি নিজের টাকা দিয়ে ছবি বানিয়ে ফেলবো, এটা তো কখনো ভাবিনি। সো আ তাও আর নিজের বিষয় নিয়ে আমার। মানে ধরেন আমি তো যেহেতু হুম, হুম, আর্কিটেক্ট হিসেবে কাজ করেছি এবং ওইখানে মানে স্থাপত্যটাই মূল বিষয় ছিল ছবিটার। হুম, হুম, ওইখানে যখন আমি ওই পরিচয় করিয়ে দেয়া হচ্ছে, তখন ১ম এ আসলো হচ্ছে ফিলিপিনের পরিচালক, এবং তাকে অনেক বিশেষণ দিয়ে পরিচয় করিয়ে দেয়া। হুম, হুম, যখন আসলো থাই পরিচালক, তখন তাকে বলা হলো যে অ্যা থাইল্যান্ডের প্রশংসায় পঞ্চমুখ ছিল যে আসলে হেভেন ইন দ্য ওয়ার্ল্ড ইত্যাদি অনেক কিছু বলা হলো। ভিয়েতনামের কথা বলা হলো। ভারতের কথাও বলা হলো। যখন বাংলাদেশের কথা আসলো তখন বলা হলো, ওখানে ছিল আমার ঠিক এই মুহূর্তে ভদ্রলোকের নাম মনে পড়ছে না। তার সাথে আগের দিন অনেক কথাবার্তা হলো। কিন্তু উনি বললেন যে, দেখি আমার কথা বলে যাচ্ছে যে ও অনেক স্ট্রাগল করেছে। ও এত বছর ধরে টাকা জমিয়ে ছবিটা বানিয়েছে ইত্যাদি, ইত্যাদি। কিন্তু আমি যখন উঠলাম স্টেজে তখন বলা হলো যে, হি ইস ডিরেক্টর ফ্রম দ্য পুয়ারেস্ট কান্ট্রি বাংলাদেশ। যে অর্থেই বলুক না কেন, যে অর্থেই বলুক না কেন, দ্যাটস নট দ্য ইস্যু। হুম, আমার সামনে কিন্তু অজস্র মানুষ ছিল। হুম, হুম, তাহলে কোথায় গেল আমার সোনার বাংলা? আর হুম, জাতীয় সঙ্গীতের ১ম লাইন, "আমি তোমায় ভালোবাসি।" না হুম, মানে হুম, ওই সরি ২য় লাইন, হ্যাঁ? সো হুম, কোথায় গেল সবকিছু মিলিয়ে ওইখানে আমি একটু তখন নতুন মানে জীবনের ১ম অভিজ্ঞতা, আবেগ তো আমাদের অনেক বড় শক্তি। আমি এলোমেলো অনেক কথা বলে ফেলেছিলাম ওখানে।
আমি মানে এক ধরনের দৃশ্যের অবতারণা করে বলা যায়। আমি মাইক্রোফোন নিয়ে ওদের কথা না শুনে গিয়ে অনেক কিছু বলেছেন। তার মধ্যে আমার মূল কথাটা ছিল যে আসলে আমি যে দেশ থেকে এসেছি সেই দেশে আসলে বিষয়টা এরকম যে আমরা পয়সা হয়তো কম থাকতে পারে, কিন্তু হিসাবটা আমি বলেছি যে তোমরা তো চেয়েছিলে আসলে পুরো পৃথিবীকে পকেটে ঢোকাতে জার্মানরা, আর আমরা তো নিজের মাকে বাঁচাতে চেয়েছি। দ্যাটস দ্য ডিফারেন্স। সো তোমাদের সাথে মিলবে না, তুমি তোমার মতো বলতেই পারো। এই যে কথাটা যে বললাম, এই কথা শোনার পরে তখন ওই সময় আমার মনে যেটুকু মনে আছে যে এমবেসি কোন একজন ছিলেন, উনি কিন্তু আমাকে বললেন যে আপনি তো দায়িত্ব নিয়ে কথা বলেন, এভাবে কথা বলা উচিত। আমি ওনাকে বেশ গালিগালাজ করেছিলাম তখন, যে আমি কিভাবে কথা বলা উচিত, মানে আমার দেশকে ছোট করে আমি বসে থাকবো এখানে, তো কাজ তো তোমার কাজ, এটা আমার তো কাজ না। তো সেইখানে আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে আমি আর্কিটেক্ট, আপনি মানে সংস্কৃতি কর্মী, ইঞ্জিনিয়ার, এখানে শাহিনকেও দেখতে পাচ্ছি, হ্যাঁ। সো আমাদের আমরা অনেক কিছু, আমাদের আইবি থেকে অনেক কিছু বলতেই পারি। আসলে আমরা দেশের চেহারাটা কেমন হবে না হবে সে ভাবার জন্য তো আমরা একটা গ্রুপ অফ পিপুলকে সমর্থন দিয়েই যাই, সবসময় মেনেই নিই। আপনারা তারা সেই রাস্তাটা খোলা রাখবে আমাদের জন্য। সবসময় যদি আমাদেরকে এত রকম একটা অ্যাংজাইটির মধ্যে রাখে, তাহলে এই দেশ নিয়ে স্বপ্ন দেবো কি করে? আমার উত্তরটা হচ্ছে এখানে, যে আমি যখন আহ্বান নিয়েছিলাম তখনও আমি রাষ্ট্রযন্ত্রের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রিকোয়েস্ট করেছিলাম যে এই ন্যাম ভবন নামের নাকি একটা অনেকগুলো মানে ফ্ল্যাট হচ্ছিল, এমপিদেরকে যে ফ্ল্যাট দিচ্ছেন, ওই ভদ্রলোককে 8টা ফ্ল্যাট দিয়ে দেন, উনি মহাঘুষিতে নিয়ে নেবেন ভালো জায়গাতে, ওই বাড়িটাকে রেখে দিয়ে হাজারিবাগের একটা কমিউনিটি মিউজিয়াম হোক এবং কমিউনিটি সেন্টার হোক, যেটা থেকে যাবে, এবং মানিকবাবুর বাড়িতে, এবং চমৎকার বাড়ি ছিল এটা, রাখতে পারিনি। এবং এলাকার একটি লোকও, যেদিন বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে, আমার কাছে ভিডিও আছে, আমি কাউকে কোনো রকমের অনুভূতি, মানে কিছু ইয়ে করতে দেখিনি, কোনো রকমের প্রতিক্রিয়া দেখিনি কারোর মধ্যে। তো আমাদের ব্যাপারটা তো এরকম হয়েই গেছে এটা আসলে। এই জন্য আমি মনে করি যে আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেসব কথাবার্তা বললাম এখানে, আমি শিওর যে আমাদের যে বয়স কম অনেকেই আছে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে বলছি যে আসলে আমরা পারিনি আসলে। এটা আমাদের একদম মানে মাথা নিচু করে বলা উচিত, এবং আমাদের গর্ব করার কিচ্ছু নেই। আমরা এত বড়, এবং এটা অসভ্যতা এক ধরনের। আমরা অনেক জায়গায় দেখছি যে সাহিত্য হোক, শিল্পকলা হোক, মানে আমি নিজেও জাতীয় পুরস্কার পেয়েছি, আসলে এগুলো মানে কিচ্ছু বলার নেই, কারণ মানে মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভণ্ডামো ছাড়া আর কিছুই আমরা করিনি, সত্যি কথা। এবং এখানে আপনি যদি দেখেন যে আমি কেন বলছি কথাটা, সবকিছু সম্পর্কিত। আজকে সকালবেলা আমার মনে হচ্ছিল যে আমি একটা পত্রিকা যখন দেখছিলাম, যে মানে মুম্বাইয়ের পত্রিকার, সরি বলিউডের খবর দেখছিলাম, তখন মনে হচ্ছিল যে এরা যখন বিভিন্ন এইসব অ্যাওয়ার্ড প্রোগ্রাম করে, এই অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো রুচি দেখেছেন আপনি? সামনে যারা বসে থাকে, সমস্ত বুদ্ধিজীবীরা বসে থাকে, কি বিচ্ছিরি ভাবে সব জিনিসপত্র করে তারা এখানে, এবং সমস্ত কিছু কিন্তু ওই সব দেশের জিনিসপত্র দেখেই তারা কিন্তু করে। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিক্রি করা। বিক্রিটা যেখানে মুখ্য হয়, যখন মুখ্য হয়ে যায়, এই কথাটা কেন বলছি আমি একটু 1 মিনিট সময় চাই আপনার কাছে, যে সময়টা বিক্রি মুখ্য হয়ে যায়, আমি চেনা মানুষকে কিছু বলতে পারছি না, পত্রিকা কাটতির জন্য আমাকে হেডলাইন লাল রঙে করতে হয়, সেই বিভৎস সময়টাতে আমি মনে করি একটা জিনিস খুব জরুরি বিষয়, সেটা হচ্ছে এই 50 বছরের একটা জায়গায় এসে সম্প্রীতিটা খুব দরকার, যারা আসলে অন্তত একরকম চিন্তা করে। সেইখান থেকে আসলে কিভাবে উত্তরণ হবে, আমি যেমন ইকেএনসিতে খুব ছোট্ট করে চেষ্টা করছি একরকম ভাবে, যে আমি কিচ্ছু করতে না পারি, একটা ছোট্ট জায়গা তৈরি করে দিয়ে যাব, যেখানে একটা ভার্চুয়াল ক্যাম্পাস থাকবে, কতগুলি প্রসেস থাকবে, যাতে করে ভবিষ্যতে আমি 9টা ছবি বানালাম এবছর, কিন্তু এর পরবর্তী যারা ছবি বানাতে চায়, আমরা তাদের ছবি প্রডিউস করবো, এবং ওরা নিজেরাই প্রডিউস করবে, নিজেরাই শিখে যাচ্ছে ব্যাপারটাকে। আজকে একটু আগে আমি এটা এখন তার নাম বলতে যাচ্ছি না, একটা বাচ্চা ছেলে 22 বছরের ছেলের কথা বললাম, যে ও দায়িত্ব নিল যে আমরা এই সারা বছর ধরে কিভাবে কন্টেন্ট নিয়ে কথা বলবো, কি কন্টেন্ট বানানো উচিত। তো এইসব আমি মনে করি এই ধরনের জিনিসগুলো নানানভাবে প্রত্যেকেই করার চেষ্টা করছে। আমাদের একটা সম্প্রীতি দরকার। এই স্বাধীনতা 50 বছর হয়ে গেছে, আমরা কখন চলে যাব ঠিক নেই। তো এই দায়িত্বটা আসলে না পালন করাটা এক ধরনের পাপ ছাড়া কিছুই না। না, অনেক ভালো লাগলো। আমি চাই যে আসলে এই লক্ষ্যটা অন্তত তার অর্জনের পথে এগিয়ে যাক, এবং এতে আমরা পাশে আছি। আমাদেরও একই চিন্তা, একই ভাবনা, একই স্বপ্ন। আশা করি এটা সফল হবে। তুমি যেটা বললে যে সবাই মিলে যদি চায়, চাওয়ার মতো করে, যে না হওয়ার তো কোনো কারণ নেই। আমি আপনার কাছে বিশেষ করে অনুরোধ করবো, যে আপনি এই যেহেতু লেগে আছেন, আপনি অন্ততপক্ষে একটা জায়গায় মানে চেষ্টা নিতে পারেন, যে আসলে এই সমাধানের গল্পটা কিভাবে হতে পারে। কোনো আমরা সমস্যা নিয়ে কিছু বলবো না, সমস্যা না, হ্যাঁ, সত্যি আমি আমরা কি করতে পারি সেটা নিয়ে, এবং সেইটা একেবারে একদম আমাদের সুপ্রিম পাওয়ারের কাছে বলা, যে এগুলো আমাদের দায়িত্বটুকু, এটুকু আপনি এভাবে করতে পারেন, এই ব্যবস্থাগুলো এভাবে ব্যবস্থাপনা হতে পারে, এটা করতে পারেন। অনেক ধন্যবাদ। আমরা এবার একটা আলোচনার জন্য ছেড়ে দিই আমাদের এই পরিসরটুকু। শাওন অনেকক্ষণ ধরে হাত তুলে রেখেছিল। আমি খুব তরুণ ছেলে, সে লাকভিলকির এটা চালায়, এছাড়া শর্ট ফিল্ম ফোরামের একজন কর্মকর্তা। তো শাওন, তুমি কি বলতে চাইছিলে তখন, এখন যদি বলতে।
তুমি আছো এখনো? হ্যালো। হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, ধন্যবাদ আচ্ছা, প্রধান ভাই। হ্যাঁ, প্লিজ। আচ্ছা, আমি দুঃখিত। আসলে আমি লাকভেলকির পরিচয় নিয়ে এখানে আসিনি, কিন্তু সবসময় মিটিং এ জয়েন করি, এটার সাথে থেকে গিয়েছিলাম। আমি আচ্ছা। একজন চলচ্চিত্র সংসদ কর্মী হিসেবেই জয়েন করেছি। হুম, হুম। তো আমি ধন্যবাদ জানাচ্ছি বিস্তারকে প্রথমেই, কারণ আমি এনামুল করিম নির্ঝরকে অনেকদিন যাবতই ফলো করছি। উনার সাথে আমার লিঙ্কডইন এ যোগাযোগও আছে। কিন্তু আমি আজকে আসলে আমি আসলে আজকে এনামুল করিম নির্ঝরকে কিছুটা চিনলাম আরকি। এই সুযোগটা দেওয়ার জন্য বিস্তারকে ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে, আমি একজন তরুণ চলচ্চিত্র কর্মী। সো এনামুল করিম নির্ঝরের কাছে আমার প্রশ্ন তার ছবি নমুনা নিয়ে। ছবিটা সেন্সরে আটকে আছে। সো আমাদের সামাজিক বাস্তবতায় এনামুল করিম নির্ঝর বা অন্যান্য যারা আছেন তাদের যে সামাজিক মর্যাদা, সেই পরিস্থিতিতে ছবিগুলো আটকে আছেন। কিন্তু আমাদের মানে আমি তার কাছে জানতে চাচ্ছি যে এই ছবিটা মানে নিয়ে, বা যে আমাদের যে এক্সিস্টিং যে প্রসেসটা, সেটা হয়তো একটু মানে এখনই পরিবর্তন করা সম্ভব না, কিন্তু তরুণ নির্মাতাদের প্রচন্ড এক্সাম্পল প্রয়োজন হয় তাদের উৎসাহের জন্য, কিংবা তাদের পরবর্তী কাজ করার জন্য, যেই উৎসাহগুলো আমরা কিন্তু পাই যারা যারা আমাদের অগ্রজ আছেন তাদের কাছ থেকে। যে তারা যখন একটা চ্যালেঞ্জ সিস্টেমকে চ্যালেঞ্জ করেন, তখন আমরা ইন্সপায়ার হই, কিন্তু সেটা আমরা সচরাচর দেখতে পাচ্ছি না। সো নির্ঝর ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে নমুনাকে নিয়ে মানে আদালতে যাওয়ার কোনো ইচ্ছে আপনার আছে কিনা, এবং তথাকথিত সিস্টেম মানে আপনি চাইলে সেটা মানে আপনার আগ্রহ জায়গা থেকে, যে এই সেন্সর সিস্টেমের বাইরে গিয়ে আদালত যেহেতু একটা পথ, সেই পথে আমরা দেখেছি এর আগে আমাদের অনেক অগ্রজদের চলচ্চিত্র মুক্তি পেয়েছে, সেইটা নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা, আমি জাস্ট এটুকুই জানতে চাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, হয় কি জিনিসটা মানে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আসলে এটা কিন্তু অনুদানের ছবি। ছবিটা অনুদানের, অর্থাৎ আমার এই ছবিটার সাথে আমার পার্টনার কিন্তু বলতে গেলে আমার রাষ্ট্র কিন্তু। ঠিক আছে? সো আমার দরকার ছিল, আমি কেন করেছি ছবিটা সেটা একটা খুব বড় বিষয়, যে আসলে আমার মনে হয়েছিল যে আমাদের এখানকার যে আমার ডেমোক্রেসির যে প্র্যাকটিস, সেই জায়গাটাতে আমি তো কোনো পলিটিক্যাল ছবি করিনি। আমি একটা সোশ্যাল রিয়েলিটি গল্পগুলো বলার চেষ্টা করেছি। সেইখানে কিন্তু যারা নিয়ন্ত্রণের মধ্যে দায়িত্ব পালন করছে, আমার সব কিন্তু মুখ চেনা মানুষ, কিন্তু সমস্ত বুদ্ধিজীবী মহলই ছিল কিন্তু তারা। কিন্তু বুদ্ধিজীবী মহল যেহেতু আমাদের এখানে যারা যেহেতু আতঙ্কিত থাকে এবং সিনেমাকে ভীষণ ভয় পায়, তো সেই কারণে আমি এই জিনিসটা যখন বুঝলাম, বোঝার পরে আমি দেখলাম যে আসলে আমার এখন কি করতে পারি। এই ছবিটা নিয়ে যদি এখন মামলা মোকদ্দমে যাই, আমি হয়তো ছাড়া পেলাম। তারপরে তা আমি এইখানে কথাটা পুরোপুরি বলাটা একটু আমার জন্য অস্বস্তিকর। আমি এক ধরনের প্রতিশ্রুতির মধ্যে আছি যে আসলে যেটা হলো যে আসলে এই ছবিটা করার পরে আমাকে যদি আক্রান্ত করা হয় কোনো না কোনোভাবে বা কোনোভাবে কিছু করা হয়, তখন আমি আলটিমেটলি আরেকটা অন্য চ্যালেঞ্জের মধ্যে পড়বো। তো আমি চিন্তা করলাম যে একটা কাজ করি, আমি বরং কাটবো না ছবিটাকে, আমি যেটা অক্ষত রাখে জায়গায় রেখে দিই। এবং আমাকে নানানভাবে বলা হলো, বিদেশ থেকেও বলা হয়েছে ছবিটাকে রিলিজ করে দাও। আমি বলছি না, আমার দেশের বিষয় নিয়ে ছবি করে আমি বাইরে দেখাতে চাই না। তাহলে আমি কি করব ছবিটা নিয়ে? আদালতের বিষয়টা আমাদের দেশের আসলে বিচার ব্যবস্থা সবকিছু মিলিয়ে টিলে আমার কাছে মনে হচ্ছে আসলে এটা কোন দিকে কিভাবে যাবে না যাবে। কারণ আমি একটু বলতে চাই এই প্রসঙ্গে যে আমাদের এর মধ্যে এই যে আমাদের পিপলস লিজিং এর একটা বিষয়, মানে আমার নিজেরও চলে গেছে ওখান থেকে। আমি একেএনসির যে মূল শক্তি ছিল, আমার ফান্ডটাও চলে গেছে। তো একটা ব্যাংকে রাখা টাকা চলে গেলে সে আদালতে সেটাই কিছু হচ্ছে না। আর ছবি নিয়ে আসলে এটা কোথায় যাবে বা কি হবে, আমার সেই ব্যাপারে খুব একটা মানে কি বলবো, আমি যদি আমি এখানে বলি মতামত দিয়ে দিই, তাহলে আমার মানে প্রশ্নবিদ্ধ করা হবে। তবে সেদিকে না যেয়ে বলবো যে আমি অপেক্ষায় আছি যে আসলে নিশ্চয়ই এটা পাখা আমি একেবারে হয় না যে আমি ফ্লাইটটা তৈরি করে রাখছি, টেক অফ যেকোনো সময় নিতে পারে, কিন্তু একই সাথে ওই প্রক্রিয়াতে আমি আরো কিছু কাজ করে যাচ্ছি। ওইটা একটা বাস্তবতা। আমি ওখান থেকে কি শিখলাম, তা আমি যেহেতু একটা মাধ্যমে কাজ করি না, সেই জন্য ওটার থেকে আমি আরো দু একটা মাধ্যমে আমি মানে আমি বিল্ডিং এর মধ্যে লেখাটা তো আমার কাছে একই রকম জিনিস মনে হয়, যে আমি কোন কথা লিখবো, কোন কথা লিখতে দিবে না, ওটার মধ্যে সেন্সরশিপ আছে নাই? অবশ্যই আছে। সো রিসেন্টলি যেমন আমি আমাদের একটা সরকারি বিল্ডিং এর মধ্যে বঙ্গবন্ধুর সরকারি কর্মকর্তা নিয়ে যেসব কথা বলি, এবং সমস্ত অনেক কথাই কিন্তু সরকারি কর্মকর্তাদের পছন্দ হবে না, লিখে ফেলেছি। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে আপনি যে কথাটা বলেন, সেই কথা আমি সংক্ষেপে যদি বলি আমি, যে আসলে প্রত্যেকটা কাজ যখন হুমকির মধ্যে পড়ে, প্রত্যেকেরই কোনো না কোনো একটা প্রক্রিয়া থাকে যে আমি কিভাবে আর আপনি যে বলেন খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, যে আসলে তরুণদের সামনে এক্সাম্পল হয়ে ওঠাটা, সেটা আমি খুব বেশি এটা নিয়ে অনেক কিছু বলিনি, কিন্তু আমি একটা জায়গায় শুধু বলেছি যে আমি ঠিক আমার জায়গাতে আমি এটাকে পজ দিয়ে রেখে দিয়েছি, এবং এইটার কন্টিনিউশন হিসেবে আরেকটা কাজের প্রক্রিয়া ঢুকেছি, এবং আমার ধারণা যে আমি আমার জীবদ্দশায় কোনো না কোনো ভাবে এটাকে আমি ওইভাবে অবমুক্ত করবো। আমরাও আশাবাদী, মানে এটাকে এভাবে একেবারে রসাতলে যেতে দেওয়া হবে না। যাই হোক, আমাদের আলোচনা পর্বে আমার মনে হয় আরো কয়েকজন যুক্ত হতে
হতে পারেন। লন্ডন থেকে যুক্ত হয়েছেন একজন শিল্পী, তন্তু শিল্পী চন্দন শফিকুল কবির। শাহিনুল ইসলাম খান আছেন আমাদের স্থপতি বন্ধু, আর আছেন মাহিয়া আবরার। তো কে শুরু করবে, চন্দন নাকি শাহিন? শাহিন বোধহয় কিছু বলতে চাইছো না? হ্যাঁ শাহিন বলো, আমাদের স্থপতি। দেশের বাইরে থেকে যদি করবেন গুরুত্বটি ভালো হতো, না না, কোনো হতে পারতো। অসুবিধা নেই। হ্যাঁ, না, ও নিয়মিতই আসে, চন্দন আমাদের একেবারে নিয়মিত অতিথি এখানে, সবসময় এসে বলে। শাহিন বলো। নির্ঝর আসলে তো মানে নির্ঝরের কথা যখন শুনি তখন শুধু একজন নির্মাতা বা একজন স্থপতির কথাই শুনি তা না, আমার বন্ধুর কথা শুনি। এটা আমার জন্য একটা বড় ব্যাপার। তো আরো তো অনেক বিষয় আজকেই মানে একই সিটিং এ আমরা অনেক ধরনের আলোচনা শুনলাম। ফলে হচ্ছে কি যে মানে মানে কথা এখন মানে অনেকগুলো কথা চলে আসতেছে, এটা বলতে ইচ্ছা আছে তা ওটা। তারপরে আমি বলি যে চলচ্চিত্রের ব্যাপারে আমি একটু জিনিস আমি বলি যে এই জায়গাটা আমার কাছে খুবই লাগে যে বাংলাদেশে মনে করেন যে আমরা তো বিভিন্ন চরিত্রের বিভিন্ন শ্রেণীর মানুষ আছি, বিভিন্ন ভাবনার মানুষ আছি। আবার চলচ্চিত্র যে তৈরি হচ্ছে না তা না, চলচ্চিত্রটা তৈরি হচ্ছে, কিছু সিনেমা হলে হচ্ছে, প্রদর্শিত হচ্ছে, তারাও যারা নির্মাণ করছে তারা কিছু করে খাচ্ছে, পয়সা উপার্জন করছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে চলচ্চিত্রের ভাবনাটা আর মানুষের যে সাধারণ মানুষের ভাবনাগুলো, এই যে দুটোর মধ্যে আমি কোনো ইন্টারাকশন দেখি না। বা আমাদের মানে বিভিন্ন আলোচনায়, আড্ডায় বা কথায় কখনোই চলচ্চিত্রটা আসেই না, আসতেই পারে না। এই যে মানে এই চলচ্চিত্র হচ্ছে কিছু একদম মরেও যায়নি। আবার আমরা কখনোই আমাদের আলোচনায়, আমাদের ভাবনায়, আমাদের আড্ডায় বা আমাদের মানে যে ভাবনা জগৎ, সেইখানেও আমাদের চলচ্চিত্রের কোনো ভূমিকায় থাকছে না। এই জায়গা থেকে আমরা এখান থেকে এটা কাটিয়ে উঠবো কিভাবে? আর এটা একটা ব্যাপার। আর সর্বশেষ কথা বলছিল যে মানে শেষ পর্যন্ত যে নির্ঝরের কথা হচ্ছে যে সবকিছু সবার মধ্যে একটা চিন্তার একটা ঐক্য দরকার। এরকম একটা কথা বলছিল যে সবাইকে একটু মানে আসতে হবে এক জায়গায়, এরকম যে মুক্তিযুদ্ধ একটা মুক্তিযুদ্ধ হয়েছে যে ৭১-এ, ওই একই আমরা দুজনের সমবয়সী, আমারও ৯ বছর বয়স তখন। আমিও যুদ্ধটাকে খুব কাছে থেকে দেখেছি, বিকজ যুদ্ধের মধ্যে পাকিস্তানি ক্যাম্পের ঠিক মাঝখানে ছিলাম। আবার আমার ৪ ভাই যোদ্ধা ছিল বলে এই পুরো প্রক্রিয়ার মধ্যে আমি ছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল যে আমাদের মানে মনোজগতে ধাক্কা দেওয়ার জন্য যুদ্ধের মতো এত বড় ঘটনা কিছু হতে পারে না। এবং যুদ্ধ তো হঠাৎ করে হয়নি। ২৩ বছর ধরে বা তারও আগে থেকে যে একটা প্রস্তুতি ছিল জাতি হিসেবে তৈরি হওয়ার পিছনে, বাঙালি জাতি তৈরি হওয়ার পিছনে এই মুক্তিযুদ্ধটা ভূমিকা রেখেছে। এই মুক্তিযুদ্ধের যে ধাক্কাটা, সেই ধাক্কাটা যখন আমাদেরকে মানে আনতে পারেনি এই একটা জায়গায়, আর কিভাবে আসতে পারে? এরপরে আমাদের পরবর্তী ধাপটা কি হতে পারে? এই দুটো বিষয়ে আমি একটু শুনতে চাই। হ্যাঁ, নির্ঝর যদি একটু সংক্ষেপে আলোকপাত করতে এই বিষয়ে। তোমার মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে নির্ঝর, তোমার মাইক্রোফোনটা অন করো। জি, না ধন্যবাদ শাহিন। আমার মনে হয় কি আসলে যেটা বললো আসলে এটার কোনো রকম ফর্মুলা তো নাই আসলে। একটা সময় দেয়ালে পিঠ থেকে যায়, যেমন এবার এই যে কোভিড-19 যে হলো, ঐক্য কি হলো? ঐক্য তো হয়নি। হ্যাঁ, সো আসলে ঐক্যের জন্য আসলে আরো হয়তো বা এমন একটা পরিস্থিতি লাগে যখন গিয়ে আসলে কোনো উপায় থাকে না। তো আমাদের আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে আমি মনে করি যে আসলে আমাদের ওভারঅল মানে সোশিও কালচারাল প্র্যাকটিস নিয়ে আমরা আসলে আমাদের দায়িত্বগুলো যেগুলো ছিল সেই কোনো দায়িত্ব না করে আমরা আসলে একটা সময় মানে পুরোটাই অর্জনে ব্যস্ত হয়ে গেছিলাম সবকিছু মিলিয়ে। তো সেইটার জন্য আসলে সেটার ক্ষতিপূরণ তো দিতেই হবে কোনো না কোনোভাবে। আর মূলত যেটা হয়েছে যে আসলে যে বিভাজনের কথা যেটা আমি বলছিলাম যে আসলে যে আমার যে মানে টার্গেট গ্রুপ সেটার কাছেও যদি আমি যেতে পারি, মানে আমাদের দেশে সত্যিকার এত রকমের সব মানসিকতার মানুষ, এত রকমের মানে দৃষ্টিভঙ্গি মানুষের, এবং এটা কালে কালে হয়ে গেছে। কিন্তু ওই ঐক্যের জায়গায় নিতে হলে আসলে ওই ছোট ছোট জায়গাগুলো আসলে আগে একতাবদ্ধ করা দরকার, আমি মনে করি জরুরি। যেমন আমরা যে ৯টা ছবি করছি এটা কিন্তু মূলত আমি বলবো যে আমার পরিচিত পরিমণ্ডলের মানুষরা যদি সম্পৃক্ত হয় তাহলে কিন্তু অনেক বড় কিছু, এবং সেইখান থেকে হয়তো পরেরটা থেকে আরেকটু বড় কিছু হবে। আসলে রাতারাতি হওয়ার সম্ভাবনাটা নেই, আমার মনে হয় না। যে আমি যদি দুটোর কথা বলি অন্তত পক্ষে, একটা হচ্ছে যে আসলে আমাদের দেশের সামাজিক ব্যবস্থা, আর একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। কোনটা আগে ধরবো? আমি যদি শিক্ষা ব্যবস্থা ধরি, যে পরিণতি যে জায়গায় চলে গেছে, এটা কি রাতারাতি ঠিক করা আসলে আদৌ সম্ভব? অসম্ভব ব্যাপার। এই জন্য আমি মনে করি যে আসলে আমি বারবার স্বাধীনতার ৫০তম বার্ষিকীর কথা বলছি, এই জন্য যে একটা উপলক্ষ করেও যদি হয় না, আমি যেমন নিজে করেছি যে আমি অমুক জন্মদিনে গ্যাস সিগারেট খাবো না, এবং এটা আমি করেছি, ঠিক করবো না।
এটা আমার ছেলের সাথে আমি করেছিলাম। তো ওই প্রতিজ্ঞাগুলো করার জন্য একটা মানসিকতা দরকার। হুম, প্রতিজ্ঞাগুলো না থাকলে মানে আমাদের তো শপথটাও তো আমাদের হাস্যকর একটা জায়গায় চলে গেছে না, যে আমি মুখে বলছি আমি এটা করবো না কিন্তু করছি। সেটাই। ওই জায়গাটা যদি তৈরি হয় তাহলেই হবে আসলে জিনিসটা। আচ্ছা, নিশ্চয়ই। আচ্ছা, আরো দুজন আছে, যদি কেউ কিছু বলতে চায়। চন্দন, কি কিছু কথা বলবে তুমি? চন্দন, তোমার কোনো জিজ্ঞাসা বা মন্তব্য আছে? না, লম্বা হয়ে গেছে নাকি? ধন্যবাদ হ্যাঁ, আলম ভাই। না না, ঠিক আছে, আমাদের সময় আছে এখনো। হ্যাঁ, বলো চন্দন। হুম, হুম। হ্যাঁ, নির্ঝর ভাইকে সাধুবাদ জানাই, অনেক কথা বলেছেন, উনি অসম্ভব ভালো বলেন। নির্ঝর ভাই আসলে কোন জগতের মানুষ সেটা আসলে খুব টানাটানি করলে মুশকিল হয়ে যাবে, তবে আমার কাছে নির্ঝর ভাইয়ের পরিচয় যোজনের আচ্ছা। নির্ঝর। সেটা হয়তো এক ধরনের পক্ষপাত আছে, কারণ আমি নিজে শিল্পী, সেই সময়টা আমরা একদম নবীন, 80-র দশকে আমরা আর্ট কলেজে পড়ি। সো যোজন আমাদের একটা বিশাল ইয়ের জায়গা, অনেক স্মৃতি। যদি ভালো ভালো এক্সিবিশনের কোনো স্মৃতি হয়ে থাকে, সেখানে যোজনের অনেকগুলো এক্সিবিশনের স্মৃতির কথা বলা যায়। উনি গানের মানুষ, উনি চলচ্চিত্রের মানুষ, স্থাপত্যের মানুষ, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, একটু কি বলে এর কথাটা বলি, যেমন বলেছেন শেষ দিকে যে আসলে আমাদের একটা সম্প্রীতি বোধহয় দরকার, সম্প্রীতি এখানে মূল লক্ষ্য। কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা দেখি, সম্প্রীতির শব্দটা খুব নিরীহ শব্দ, খুব চমৎকার একটা শব্দ, কিন্তু এই সম্প্রীতি হওয়া এবং না হওয়া কিন্তু খুব কঠিন, কারণ এটা তো একটা মোয়া বা মেলা নয়। সম্প্রীতি একটা দর্শনের বিষয়, অনেক বিভক্ত মানুষের সম্প্রীতিকে আমরা বলি। তো এই যে দর্শনের যে বিভিন্ন যে বিভক্তি, তার মধ্যে আসলে সম্প্রীতিটাকে আমরা কিভাবে দেখি, আসলে সম্প্রীতিটা কিসের ভিত্তিতে সম্প্রীতি হবে, সেটা একটা সমস্যাও বলে। এবং আপনি বলেছেন যে সমস্যা নিয়ে আমরা কথা বলতে চাই না, সমাধান দেখতে চাই। আসলে ডায়াগনোসিস যদি না হয়, সমস্যার ডায়াগনোসিস যদি না হয়, তাহলে আমরা সমাধান আসলে কিভাবে করব? সো এই জায়গাটায় আমার, আপনি নিশ্চয়ই আপনি ভুল বলেছেন সেটা আমি বলছি না, নিশ্চয়ই আপনার অনেক কথা আছে, সেগুলো এগুলো আমাদের খুব আগ্রহ বিষয়গুলো জানা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে সম্প্রীতি এবং সমাধানের জায়গায় দাঁড়িয়ে আমাদের আসলে কি ধরনটা হবে, কিভাবে এটা হতে পারে। এক, 2 নাম্বার হলো যে আমার একেবারে শুরুর দিকে আপনি কিভাবে চলচ্চিত্র জগতের মানুষ হয়ে যাচ্ছেন, মানে ওইভাবে আসছেন, সে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেটা হলো যে আপনি 100 বুদ্ধিজীবীদের চোখের ছবি তুলেছেন, তাদের সাথে কথা বলেছেন, গিয়েছেন, এবং আপনার তারপরে মনে হয়েছে আপনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন। এই যে বাস্তবতা, এই অকথিত বাস্তবতাটা কেউ বলে না, আমি আপনার মুখে শুনলাম আজকে, কিন্তু আমার আরো জানতে ইচ্ছে করতেছে যে কি কারণে। আমি কিন্তু দেশ ছেড়েছি, আমার দেশ ছাড়া আমি শুধু একজন ইকোনমিক মাইগ্রেন্ট হিসেবে নয়, যে আমি শুধু অর্থ রোজগার করবো তা নয়, আমি ব্যর্থ, আমি অর্থ রোজগার করতে পারিনি, বাট আমার আর ফেরারও সুযোগ নেই। কিন্তু আমার কাছে জানার খুব আগ্রহ যে এই বুদ্ধিজীবীদের সম্পর্কে তো আসলে 80-র দশক পর্যন্ত আমি বলবো একটা মিথ ছিল, বুদ্ধিজীবীরা অনেক ভালো বুঝেন, তাদের চেয়ে দেশপ্রেমিক হয় না, তাদের চেয়ে ভালো চিন্তা কেউ করতে পারে না, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তাদের কোনো বিকল্প নেই। আজকের ব্যাপারটা ভিন্ন, কিন্তু আপনি যে সময়টার কথা বলেছেন, সেই সময়টায় বুদ্ধিজীবীদের কোন জায়গাগুলোকে আপনাকে এমন আহত করেছে যে আপনাকে একসময় দেশ ছাড়তেও আপনাকে উদ্বুদ্ধ করেছে? আমার খুব জানার আছে। নির্ঝর ভাই। হ্যাঁ, আমি দুটোই বলি একটা করে। প্রথম কথা, আপনি যেটা বলেছেন যে অবশ্যই ডায়াগনোসিস না করলে তো হবে না, আমি বলবো এই জন্য যে ডায়াগনোসিসটা আমাদের মোটামুটি, আমি আমার প্রজন্মের কথা বলেছি, আমাদের মোটামুটি জানা হয়ে গেছে, কিন্তু সেই হিসেবে বলেছি যে আমাদের তো, আমরা বলতে গেলে, আমরা যদি বলি, আপনারা অবশ্যই বলতে পারেন আমার পরের প্রজন্মরা, কিন্তু আমাদের এত কিছু দেখা হয়ে গেছে না যে এখন আর ওইটা ওইদিকে না যে আমরা সমাধানের গল্প, আর সমাধানের কথা বলতে গেলে ডেফিনেটলি প্রবলেমে কিছু আসবে। আর সম্প্রীতির প্রসঙ্গে আমার যেটা মনে হয়েছে যে আমি যেভাবে এখন চেষ্টা করছি, যোজনের কথা আপনি বললেন, যোজন ছিল সে সময় কিন্তু আসলে একটা জায়গা তৈরি করার চেষ্টা, যেখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে তখন আমি প্রশ্ন করেছিলাম যে আসলে অর্থের উৎসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন কোনো এই ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়, আমাদের এখানে পৃষ্ঠপোষক আসলে কারা কারা হবে, সাংস্কৃতিক পৃষ্ঠপোষক চিন্তা করে দেখেন, একসময় কিন্তু ছিল কারা, একসময় ছিল হচ্ছে আমাদের কি বলবো, আমাদের বিভিন্ন দূতাবাসগুলো ছিল, সেখানে গেলে আমাদের বুদ্ধিজীবীদের হাতে গ্লাস থাকতো রঙিন পানির, আর এই যে ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেটা ওই ঢাকা ক্লাবে হতে হবে, সব ফর্মুলা কিন্তু এগুলো সব, কিন্তু হ্যাঁ, এর বাইরে যেতে পারবো না আসলে কখনই। সো
এবং আমাদের দেশে আমরা জানি ব্যবসায়ী কিছু আছেন, তারা কিন্তু আমাদের তারাই বলে দেবে যে কিভাবে গান শুনতে হবে, কিভাবে ছবি বানাতে হবে সবটাই। আমরা চেয়েছিলাম একটা স্বনির্ভর জায়গা তৈরি করতে, যেখানে আমরা পেশাজীবী যারা আছি, কেউ আর্কিটেক্ট, কেউ ফাইন আর্টসের নিয়ে কাজ করে, কেউ হয়তো বা ছবি বানায়, একসাথে একটা জিনিস করা যায় কিনা, সেটা ছিল যোজনের প্রথম চিন্তা। সেই জায়গা থেকে নড়িনি আসলে। সেটা তখন হয়নি, নানান কারণেই হয়নি, সেটা আমি অভিযোগ করবো না কাউকে, কারণ সেটা হয়তো অনেক বেশি অ্যাডভান্স ছিল। ওই সময় আমাদের প্ল্যান ছিল আসলে বিশেষ করে আমাদের বাসস্থান পর্যন্ত চিন্তা ছিল যে একটা জায়গায় করে ফেলবো। আমি ইন্ডিয়াতে গিয়ে আমাদের চোলামণ্ডলম দেখে, ওই পানিকরের যে উদ্যোগ ছিল সেটা দেখে এসে আমি বড় চেষ্টা করেছিলাম যে এইভাবে একই রকম আমরা পারি কিনা করতে। কারণ আমরা যদি চাই মানে একসাথে কিছু করতে, আমাদের রাত দিন একসাথে থাকতে হবে, নাহলে হবে না আসলে। আর এক একজন এক একভাবে উপভোগ করবো জীবনটাকে, আর আদর্শের কথা বলবো একসাথে, সেটা হয় না, এটা হবে না, সম্ভব না। লড়াই করতে হলে লড়াই এক জায়গায় এক কাতারে দাঁড়িয়ে করতে হবে। বাট আমি সেখানে ব্যর্থতা বলবো না, এটা আমার মিস্টেক ছিল, স্ট্র্যাটেজিক মিস্টেক ছিল। বিকজ আমি যাদেরকে বলেছিলাম তাদের, যেহেতু আমি উদ্যোক্তা ছিলাম এবং আমার কাছে অর্থটা ছিল তখন, আমি আমার স্টুডেন্ট জীবন, শিক্ষা জীবনে যা যা আমি অর্জন করেছিলাম সবটাই আমি ইনভেস্ট করেছিলাম ওখানে, কিন্তু সেটা তখন হয়ে উঠলো না। কিন্তু হতে পারতো এই জন্যে, কারণ ওই কমিউনিটিটা, বিশেষ করে আমরা যেখানে করেছিলাম সেন্ট্রাল রোডে, মানে মিডল ক্লাস কমিউনিটি, ওরা কিন্তু এনলাইটেন্ড হতে শুরু করেছিল কেবল। আমাদের সোমবারে একটা করে আড্ডা হতো ওখানে আমাদের। আপনি হয়তো কখনো এসছেন কিনা জানি না। এবং ওখানে আমরা একটা কালচার শুরু করেছিলাম যে যারা তরুণ, তারা বয়োজ্যেষ্ঠ থেকে সরাসরি প্রশ্ন করতে পারবে, এবং বয়োজ্যেষ্ঠরা প্রশ্ন করতে পারবে কিন্তু কম, কিন্তু তাদের শুনে উত্তর দিতে হবে। এরকম একটা প্রসেস শুরু করেছিলাম, ভালোই ছিল জিনিসটা, কিন্তু শেষ পর্যন্ত এটা হয়নি। আমাদের যারা জড়িত ছিলেন তারা সাইমবে সবাইকে চেনেন, এবং এটা ওই সময় পারিনি করতে। এবং আপনি এতদিন পর মনে করলেন, এবং ওই জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে, কারণ এটা আমার খুব আবেগের জায়গা। এখন যেটা হচ্ছে, আমরা যেটা সম্প্রীতি করার চেষ্টা করছি সেটা হচ্ছে আন্তঃমাধ্যম শ্রদ্ধাবোধের জায়গাটা। অর্থাৎ একজন আর্কিটেক্ট, উনি হচ্ছে 1 বছরে উনার উদ্বৃত্ত হয়তো কিছু টাকা আছে, যিনি ফিল্ম বানাতে চান তার কাছে টাকা নেই, উনি যেন তাকে মানে তার পাশে দাঁড়ান। একটা সময় গিয়ে তো আর্কিটেক্টের পয়সা নেই, তখন তাকে মিউজিশিয়ান হতে পয়সা দিচ্ছে। যে আমরা যেটা করার চেষ্টা করছি একই ছাউনির মধ্যে, এই যে ফিল্ম মেকার, মিউজিশিয়ান থেকে শুরু করে, আজকে যেমন একটা ছেলে কাজ করছে, সে ফিনান্সের ছাত্র, সে কন্টেন্ট নিয়ে কাজ করছে, ওকে অর্থ ব্যবস্থাপনা দেওয়া হয়েছে। সো এই যে ব্যারিয়ার গুলো ভেঙে ফেলে আমরা কিভাবে একটা জায়গা তৈরি করতে পারি যেখানে আন্তঃমাধ্যম শ্রদ্ধাবোধ, যেটাকে বলবো আমি, এবং সেই প্র্যাকটিসের মধ্যে একটা বিরাট বড় বিষয় যে আমি কার কাছ থেকে টাকা নেব, যে কোনো লোক দিলে আমরা এটাকে স্পন্সর বলবো না পার্টনারশিপ বলবো, এই সব জিনিসগুলোকে আমরা ভাবনার মধ্যে ঢোকাচ্ছি। এই জন্যই, কারণ এই যে বিক্রি হওয়ার ব্যাপারটা, আমি আমার ছবির কথা বলেছি আমি, এবং তাদের অবদান যতই থাকুক না কেন, আমি আমার জায়গায় আমি বলবো যে আমার একটা বিরাট বড় অন্যায় করেছে তারা। এবং এইটা আমি শেষ করবো এইভাবে, যে আমাদের দেশে যত আর্ট ফেস্টিভ্যাল হবে, কেন আমাদের এমন এমন সব ব্যবসায়ীরা এটা করবে, তাদের আমি কোনো কারণ খুঁজে পাই না যে তাদেরকে কেন করতে হবে এটা। যত বুদ্ধিবৃত্তিক জিনিস, যত আপনি অ্যাওয়ার্ড দেখেন, যা কিছু করেন, সবসময় ব্যবসায়ীরা করবে কেন? তারা ডাকলে আমরা একদম ওই দৌড় দিয়ে চলে যাব, সেখানে গিয়ে আমরা বসে থাকবো কেন? যত টেলিভিশন চ্যানেল, যত পত্র পত্রিকা, যত সাংস্কৃতিক কর্মকাণ্ড, সবকিছুর হচ্ছে বস হচ্ছে তারা। কেন বাবা? আমাদের কি কোনো শক্তিই নেই? আমাদের আলম খোরশেদ ভাই তো বিস্তার চালিয়ে যাচ্ছেন, আমাদের দরকার তার পারফেক্ট পাশে থাকা। তো এই জন্য আমি মনে করি যে এই সম্প্রীতির কথা বলেছি আমি, যে এই সম্প্রীতিটা খুবই অপরিণত অবস্থায় আছে, এবং আমার ধারণা যে একটা সময় গিয়ে এটা যদি এটুকু আমাদের ভালোবাসাটা গ্রো করে, আমাদের বিশেষ করে যারা কাজ করছি। কারণ আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই, মাঝখানে একটা আমি নাম বলবো না কারো, কিন্তু কারণ কষ্ট পাবে তারা, এরকম একটা সিনেমার কমেন্ট করারও চেষ্টা করেছেন। তখন প্রশ্ন এসেছিল যে কার ছবি বেশি চলবে, কার ছবি কম চলবে, কে বেশি প্রফিট করবে। যতদিন পর্যন্ত এটা থাকবে, সম্প্রীতি কি করে হবে? এইটাকে ভাঙার জন্য আমরা একটা প্রসেস শুরু করেছি, যদি পারি তাহলে হবে আসলে জিনিসটা। নিশ্চয়ই হবে, আমি বিশ্বাস করি, মনে প্রাণে চাইলে হবে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আরো দুজন আছেন, মাহিয়া আবরার এবং বিধান বড়ুয়া, আমাদের প্রবীণ স্থপতি, তিনিও যুক্ত হয়েছেন। বিধান দাও এসছেন আর কি। তা আপনারা যদি কেউ কিছু বলতে চান, সংক্ষেপে এখন একটু বলতে পারেন। এরপর আমি লাইভে কিছু মন্তব্য এসছে, সেগুলো পড়ে একটা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে উপসংহারে চলে যাব। বিধানদার মাইক্রোফোনটা অফ দেখাচ্ছে, বোধহয় মাইক্রোফোনটা অন করতে পারছেন না। মাহিয়া যদি কিছু বলতে চান। না, আমার মানে কোনো প্রশ্ন নেই, কিন্তু আজকের আলোচনাটা খুবই ভালো লাগলো আর কি। মানে এত কিছু জানলাম আর কি, যে আর এত কিছুর পরও আশা করতে চাই আর কি, এত ভালো কিছু হবে এই দেশে। আমি বাংলাদেশের নিয়ে খুবই হতাশ হয়ে যাই মাঝে মাঝে। জানি না আমাদের আসলে মনোজগতে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আসলে কিছুই চেঞ্জ হবে না আর কি।
ওই সম্প্রীতি হবে না যদি আমাদের মানসিকতা না বদলায় আর কি। জি, ধন্যবাদ ধন্যবাদ। হুম। অবশ্যই অবশ্যই আমি মনে করি যে আসলে শেষ দেখা বলে তো একটা ব্যাপার থাকে, মানে ওইটা আসলে শেষ দেখা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই, এটার কোনো বিকল্প নেই আসলে। আচ্ছা, আমাদের লাইভে বেশ কয়েকজন দেখছেন, তাদের কিছু কিছু মন্তব্য করেছে, আমি একটু দ্রুত পড়ে শোনাচ্ছি সেগুলো। জাহিনুল ইসলাম লিখেছেন, আই ওয়াজ এ মেম্বার অফ উন্মেষ ফিল্ম সোসাইটি and had seen নির্ঝর ভাই clearly back in 1984. He was a great organizer. My respect. ফারুক আহমেদ আমাদের চট্টগ্রামের স্থপতি, এখানেই আছেন তিনি বলছেন দেখছি শুনছি। সাবেরা তাবাসসুম, তিনি একজন কবি, তিনি লিখছেন শুনছি জরুরি ও মনোজ্ঞ আলোচনা, অনেক অনেক শুভকামনা রইল। সাবেরা আরো একটি মন্তব্য করেছেন, ভাবনা ও আদর্শের দারিদ্র আমাদের সত্য থেকে, সুস্বপ্ন থেকে ক্রমাগত দূরে সরিয়ে রাখছে, তারপরও আলোকিত জনের সঙ্গে আমাদের মনে আশা সঞ্চার করে, সঙ্গ আমাদের মনে আশা সঞ্চার করে। অনেক অনেক শুভকামনা রইল আবারও। রীতা নাগ বলছেন খুব সত্যি কিছু কথা বলেছেন। তিনি আরো বলেছেন হৃদয়স্পর্শী আলোচনা, অনেক কৃতজ্ঞতা আলোচকদের। তিনি আরো একটি মন্তব্য করেছেন, সমাজ গঠনে চলচ্চিত্র শিল্পের বড় ভূমিকা আছে, এর প্রসার ও উন্নতি কামনা করি। তোমার বন্ধু দেবজ্যোতি মিশ্র কলকাতা থেকে আমাদের সঙ্গীত জন, তিনি লিখেছেন ভুল হওয়াটা বড় কথা নয়, ভুল না হলে অনেক বড় ঠিক হবে কি করে। তিনি আরো লিখেছেন দর্শন মানে তো দেখা, ভেতর ও বাহির। এবং তার শেষ মন্তব্য, চলুক চলুক চলুক। সবশেষে মোহাম্মদ নাফিসুর রহমান মন্তব্য করেছেন যে নির্ঝর ভাইয়ের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে উনি থামতে চান না। ওনার বয়সে বাকিদের অবস্থা দেখলেই তা বোঝা যায়। নির্ঝর ভাই প্রকাশ্য দায়িত্ব নিতে চান, বাকিরা নানা বয়সের ভারী দায়িত্ব নিয়ে বসে থাকে। ঐক্য হয় বিভাজনের সময়, সব সময়। এই কটা মন্তব্য এসছে, এগুলোকে নিয়ে যদি তুমি তোমার একটা অনুভূতি ব্যক্ত করতে করে একটা উপসংহারের না, আসলে ভেতর দিয়ে আমার শেষ প্রথম করতে। কথা হয় কি যে আসলে মানে এই সব আলোচনাতে খুব বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায় তো, এবং এটা খুব অস্বস্তিকর, মানে অভিজ্ঞতা বলতেই পারে। এবং আমি নাফিসকে রিকোয়েস্ট করবো যে আসলে কিছু তুলনামূলক জায়গায় না যাই ভালো। আসলে মূল ব্যাপারটা বলি, আমাকে শাওন যে প্রশ্নটা করেছিল সেখানে একটু ফেরত যেতে চাই আমি। সেটা হচ্ছে যে আসলে আমাদের একটা পর্যায়ের পরে আসলে দায়িত্ব হয়ে যায় এমন কিছু এক্সাম্পল তৈরি করা। আমার জীবনে প্রচুর ভুল থাকতে পারে, প্রচুর আমি মানে অসাবধানবশত বা যে কোনোভাবে হতেই পারে, কারণ আমি প্রথম জেনারেশন এই শহরে, ঢাকা শহরে, আমার পরিবারের প্রথম, এবং একটা শহরে এসে প্রতিষ্ঠা হওয়া এবং নিজের আদর্শকে ঠিক রেখে রাখার চেষ্টা করা, এটা একটা মানে ভীষণ বড় সংগ্রাম, বিশেষ করে আর্ট স্থাপত্যের মতো প্রফেশন আমি মনে করি। সো আমি ও যে কথাটা বলেছেন সেই কথাটার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলছি যে আসলে এই জায়গাতে আমরা সবচেয়ে বড় দুর্বলতা আমাদের, যে আমরা সেই উদাহরণগুলো যদি তৈরি করতে না পারি, যত কিছুই আমাদের, যত প্রশংসাই মানে আমাদের মানে করা হোক না কেন, শেষ পর্যন্ত আসলে সাফল্যটাই টিকে থাকে। আসলে ব্যর্থতা অবশ্যই আমি মনে করি যে ব্যর্থতা, সেটা থেকেও শেখার অনেক কিছু আছে। তো এই জন্য আমি শেষ করবো এইভাবে যে আসলে এখন যে কাজটা করছি, যেহেতু এতক্ষণ কথা বললাম, আমারও কিছু দাবি বা আবদার থাকতে পারে। যারা শুনবেন ভবিষ্যতে, আসলে আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে সংগঠকের। একটা বয়স হয়ে গেছে, স্বপ্ন দেখছি অনেক কিছু করার। আমি যদি শুধু স্থাপত্য প্রফেশনটাকে নিয়ে টিকে থাকতে চাই, আমার উপর নির্ভরশীল অনেকগুলো পরিবার আছে, তাদেরকে আমি অবহেলা করতে পারছি না। আমি যে প্র্যাকটিস করি, সেই প্র্যাকটিসটা হচ্ছে একেবারে মৌলিকত্ব নিয়ে কাজ করা, প্রত্যেকটা প্রজেক্টকে আলাদা করে চরিত্র দিয়ে মানে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করা। সেখানে আমাদের যারা সরকারি কাজ বা বেসরকারি কাজ যেটাই করি না কেন, আমরা দেখি যে আসলে খুব কমার্শিয়াল অ্যাটিটিউড নিয়ে আমরা কাজটা করি না, যে কারণে যারা একটু গভীরভাবে ভাবতে তেমন সব স্থপতি দরকার, তাদেরকেও আমি সবসময় ডাক দিই। না বুঝে শুনে চলে আসে, নাম শুনে চলে আসে, সেটা না করে দরকার হচ্ছে তেমন স্থপতি যারা আসলে দীর্ঘ সময় ধরে এই আবিষ্কারটা করতে চান। অবশ্যই তাদের সেই মানে আর্থিক জায়গায় পৌঁছানোর জন্য যে মানে যে প্রসেস, সেটা তো অবশ্যই তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে। একই সাথে আমি মনে করি যে আসলে এখন এই সময় সবচেয়ে বেশি যেটা আমরা খুঁজে বেড়াচ্ছি, সেটা হচ্ছে এমন কোনো একজন সংগঠক, এমন কোনো একটা দল যারা আসলে অন্য মাধ্যমগুলিকে শ্রদ্ধা করে। অর্থাৎ আমরা আমাদের ইকেএনসি থেকে এবছর আমাদের সাহিত্য নিয়ে, তরুণদের মন নিয়ে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে থেকে শুরু করে আমরা অনেক কিছু করার ইচ্ছা আমাদের, এবং আমাদের প্ল্যাটফর্মটা কিন্তু রেডি, কিন্তু আমরা মানুষ খুঁজে পাচ্ছি না। মানুষ খুঁজে পাচ্ছেন এই জন্যে, কারণ বোঝাতে এনার্জি চলে যাচ্ছে, এবং যারা আসছে, আগ্রহ নিয়ে প্রচন্ড, তারা এত অল্প বয়সী, তাদের অভিজ্ঞতা না থাকাটা, তাদের তো একজন আবেগ আছে। তো এইটা আমি মনে হয় যে এটা একটা সুযোগ। এটা হয়তো আরো একজনকে উদ্যোগ নেবে, কিন্তু একসাথে একটা ব্যক্তিকে কেন্দ্র করে এতগুলো মাধ্যমকে একসাথে করার যে চেষ্টাটা যদি ব্যর্থ হয়, তাতে আমার নিজের কিন্তু খুব একটা এমন কোনো ক্ষতি হবে না। আমি বলতেই পারি আমার নামই নির্ঝর বাবা দিয়েছেন, বলবো নির্ঝরের স্বপ্নভঙ্গ হলো।
আমার কোনো রবীন্দ্রনাথ অনেকেই লিখে গিয়েছে, হ্যাঁ, আমি একটা বই লিখে যাবো যে আমার, কিন্তু আলটিমেটলি এই সুযোগটা যদি হারিয়ে ফেলি, অর্থাৎ আমাদেরকে যদি ওই ব্যবসায়ীদের কাছে আবার ছবি প্রযোজনার জন্য ভিক্ষা চাইতে হয়, আমাদের যদি যে ওদের পা ছাড়তে হয় আবার ছবি বানানোর জন্য বা আর্কিটেকচারের জন্য, এটা খুব দুঃখজনক ব্যাপার হবে। এই জন্য আমি মনে করি স্বাধীনভাবে পেশা চর্চা করার জন্য যে প্রতিষ্ঠান করার চেষ্টা করছি, আপনারা সবাই সমর্থন দিন, পাশে থাকুন। প্রশ্ন থাকলে আমাকে কাঠগড়ায় দেন, কোনো আপত্তি নেই আমার। এবং এটার মধ্যে এটা কোনো ব্যক্তি মালিকানাধীন জিনিস হবে না, এটা কিন্তু সবার জিনিস হবে। সেই প্রসেসটা যদি এগিয়ে নিতে পারি, দোয়া করবেন সবাই, শুভকামনা করবেন, এটুকুই বলার আমার। অনেক অনেক ধন্যবাদ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যার স্বপ্ন এত নিখাত, যার স্বপ্ন এত অকৃত্রিম, সে তার স্বপ্ন কখনো ভাঙতে পারে না, স্বপ্নভঙ্গ হবে না। আর তাছাড়া স্বপ্ন দেখতে তো কোনো বারণ নেই। আমাদের গায়ক বন্ধু কবি সুমন্ত বলেছেন, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি কার তাতে কি, আমাদেরকে স্বপ্ন দেখে যেতেই হবে এবং স্বপ্ন দেখতে দেখতেই একদিন স্বপ্নগুলো বাস্তবায়িত হবে। আমরা সবার কাছ থেকে এইটুকু শুভকামনা নির্ঝরের জন্য প্রত্যাশা করতেই পারি। আজ আমাদের অনুষ্ঠান এখানে ইতি টানছি। আপনারা ভালো থাকবেন। আবারও দেখা হবে আগামী শনিবার এই মঞ্চে অন্য কোনো একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব নিয়ে। ভালো থাকবেন। আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমি আসলে হয় কি, এসব কথা বলে নিজের সম্পর্কে অনেক কিছু হয়ে যায়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকলো। হ্যাঁ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।